যখন আমি ব্রেকটা নেই তখন নেদার আমি মডেলিং করছিলাম নেদার আমি অ্যাক্টিং করছিলাম। I was kind of lost. স্কিন কালার নিয়ে অনেক ছোটবেলা থেকে অনেক কিছু শুনে এসেছি, বাট সব থেকে বেশি আমাকে হিট করেছে যখন আমার অডিয়েন্স স্টার্টেড টু টক অ্যাবাউট ইট। এখন পর্যন্ত আমি মাঝে মাঝে দেখি কমেন্টসে মানুষ স্কিন কালার নিয়ে কথা বলে। এই ক্যারিয়ারটা তুমি অ্যাজ আ ফিমেল হিসেবে ইট মাইট সাউন্ড যে ইটস নট ট্রু, বাট যদি আমরা প্র্যাকটিক্যালি চিন্তা করি ইউ কান্ট রিয়েলি 10-15 বছর ম্যাক্স এরপরে কিন্তু ইউ কান্ট। Hello everyone. গুণী নারী সেলিব্রিটিদের নিয়ে পডকাস্ট শি অ্যান্ড উই আর অন সিজন 2 এবং আজকে আমাদের পডকাস্টে যিনি গেস্ট হিসেবে রয়েছেন শি ইজ আ ডাইনামিক পার্সোনালিটি। ছোটবেলায় নাম দেওয়া হয়েছিল ফারজানা ইয়াসমিন, বাট আজকে আমরা তাকে চিনি অন্য নামে। হু হ্যাজ মোর দেন 5 million followers on her TikTok. She's a promising actor, one of the most celebrated TV actors and many more. আজকে আমরা তার সাথে কথা বলবো তার ক্যারিয়ার নিয়ে, definitely the challenges she had to face and the strategies she maintained to overcome those. Ladies and gentlemen, please welcome Samira Khan Mahi. Hello. Hi. কেমন আছো তুমি? আমি অনেক ভালো আছি। অনেকদিন পর আজকে আড্ডা দিতে পারবো তোমার সাথে, so I'm super excited. I'm excited too. So what are you busy with? শুরুতেই জানতে চাই, because lately you have been very busy. Always তোমাকে শুটেই পাওয়া যায়। আমি এখন একটু সামনে যেহেতু ঈদ, তো ঈদের কাজ নিয়ে একটু ব্যস্ত। যেহেতু আমরা একটু ডিসকাস করছিলাম যে মাঝখানে রোজার ঈদের টাইমে আই ওয়াজ ইন ইউএসএ, তো ওই টাইমে আমার অনেক ওটা কি ভ্যাকেশন ছিল? অ্যাকচুয়ালি না, ভ্যাকেশন না, আমি ওখানে গিয়েছিলাম বিকজ আমার ছোট বোনের বেবি হয়েছে। Congratulations. Thank you. Nobody really knows about it yet. Now they do. Now they're gonna know. তো it was really good experience because আমার বোনের সাথে আমার অনেকদিন পর দেখা হয়েছে। সো ওভারঅল ভালো ছিল, কিন্তু ওই যে কাজের একটা গ্যাপ ছিল, সেটার কারণে এখন। Does it give you anxiety যে কাজ ছুটে যাচ্ছে বা কাজ হচ্ছে না, ভ্যাকেশনে কি বেশি দিন কাটিয়ে ফেললাম কিনা, এই গিল্টটা কি হয় মাঝে মাঝে? আসলে নর্মালি কিন্তু অত বড় ভ্যাকেশন কখনোই নেওয়া হয় না, ম্যাক্স 15 days, বাট এটা 2 months ছিল। Okay, I think it was a well-deserved break. Definitely, yeah, and I had a great reason to go. তো হ্যাঁ, বাট সামটাইমস একবার দুবার মনে হয়েছে ওখানে থাকা অবস্থায় যাচ্ছে আমি কি প্রতিবার ঈদ আসলে কি হয় একজন অ্যাক্টর অথবা অ্যাক্ট্রেসের সবসময় মনে হয় যে দিস ইজ মাই টাইম, আমার ভালো ভালো কাজ আসবে, বিকজ ঈদকে ঘিরে কিন্তু সবসময় ভালো ভালো কাজ আমরা করি। তো একটু আপসেট ছিলাম যে মেবি অনেক বেশি প্রজেক্ট আসেনি, বাট তাও লাকিলি আগে যে প্রজেক্ট গুলো করেছি ওগুলো সামহাও এবার ঈদে অনিয়ার হয়েছে, সো ওটা একটা কাটাকাটি হয়ে গেছে। সো আসার পর থেকে যেহেতু ওই ঈদে আমি বেশি একটা কাজ করিনি, সো এই ঈদের প্রেশারটা বেশি। সো এটা এই কাজটা কতদিন পর্যন্ত মানে চলবে? আই গেস ঈদের আগের দিন পর্যন্ত। অনেক স্ট্রেসফুল ব্যাপারটা শুনে মনে হচ্ছে, বাট আই এম শিওর ইউ এনজয় দ্যাট, বিকজ তোমাকে আমরা সবসময় কাজের সাথেই ব্যস্ত দেখি। বাট ফারজানা ইয়াসমিন থেকে মাহি, এই চেঞ্জটা কিভাবে আসলো? Why did you feel the need? আচ্ছা, ইটস আ স্টোরি। 2014-এ আমি একটা কম্পিটিশনে যাই, যেটা থেকে বেসিক্যালি আমি বলতে পারি আমার মডেলিং ক্যারিয়ার বলো অথবা অ্যাক্টিং স্টার্ট হয়েছে। তো 14-এ যখন আমি কম্পিটিশনে যাই, আমার কাছে আই ওয়াজ নট কনফিডেন্ট এট অল, নট গোনা লাই, বিকজ আমার কাছে আই ওয়াজ ভেরি ইয়াং। তখন আমার কাছে মনে হচ্ছে আচ্ছা আমি জাস্ট থাকে না যে কেউ এক্সপিরিয়েন্স গ্যাদার করার জন্য যেতে চায় কম্পিটিশন গুলোতে, তো আমি কিন্তু ওইভাবে করেই ওটাতে রেজিস্ট্রেশন করি। তো আমি যখন কম্পিটিশনে যাই আমার কাছে মনে হচ্ছে আচ্ছা যদি আমি রিয়েল নাম দিয়ে যাই মেবি আমার, তখন তো ডেফিনেটলি চিনতো না, বাসায় জেনে যাবে, প্লাস আত্মীয় স্বজনরা জেনে যাবে, সো ইটস বেটার আমি নামটা চেঞ্জ করে দিই। সো আমি আসলে ওই টাইমে না আমি নামটা চেঞ্জ করে আমি সামিরা খান মাহি নামে আমি রেজিস্ট্রেশন করেছিলাম। তারপর যখন কম্পিটিশনটা শেষ হয় তখন তো আমি আলহামদুলিল্লাহ ফার্স্ট রানার আপ হয়েছিলাম ওটাতে, এন্ড দেন আই স্টার্টেড দিস হোল ক্যারিয়ার। তো ওটার পর থেকে সবাই ওই যে সামিরা খান মাহি নামে সবাই চিনে, সো সবাই ওই নামে আমাকে ডাকা শুরু করে। আই থিঙ্ক আই আন্ডারস্ট্যান্ড দ্য সাইকোলজি, বিকজ আমি আরো অনেক আর্টিস্ট এন্ড সেলিব্রিটিদের কাছ থেকে স্টোরি শুনেছি হাউ দে হ্যাড টু স্ট্রাগল টু গেট দ্য ফ্যামিলি সাপোর্ট, এবং তাদেরকে খুব কষ্ট করে হয়তো বা ফ্যামিলি থেকে লুকিয়েই আর্টটা পারসু করতে হয়েছে, and then when it got bigger they got accepted. But I really understand যে কেন তখন তোমার এই ব্যাপারটা মনে হয়েছে। সো ইন্ডাস্ট্রিতে আসার পর কি এমন কোনো পরিস্থিতির শিকার হতে হয়েছে যে বিকজ
কিভাবে বলবো যে যেহেতু তোমার ফ্যামিলি ইজ নট টাইড টু দি ইন্ডাস্ট্রি, কোনো ডিসক্রিমিনেশনের শিকার কি হতে হয়েছে? Honestly, I would say I was very lucky in terms of যখন আমি মডেলিং করি তখন আমার খুব ভালো কিছু সারাউন্ডিংস ছিল, খুব ভালো যেমন মুকুল ভাই ছিল স্টার্টিং এ, আমি আজরা আপু ছিল, মিথিল আপু ওয়াজ অলওয়েজ দেয়ার। মুকুল ভাই থেকে বকা খেয়েছো? অনেক অবভিয়াসলি। তো যেহেতু আমার ওই সারাউন্ডিংসটা খুব ভালো ছিল এবং মিথিল আপু ওয়াজ দ্য ওয়ান, অবভিয়াসলি শি ওয়াজ উইথ মি ফ্রম দ্য ভেরি বিগিনিং, এন্ড তখন আমি আসলে অনেক কিছু বুঝতামও না, এন্ড তখনই ও অনেক ভালো মডেল ছিল। সো আমি যেহেতু ওদের অলমোস্ট বলতে পারো যে ওদের একটা ছায়ার ভেতরে ছিলাম, আমার কখনো ওরকম কিছু ফেস করতে হয়নি। বাট তারপরেও তো ছোটখাটো অনেক কিছু তো থাকেই। আবার যখন আমি নাটক স্টার্ট করি একদম 2000, একদম কোভিডের শেষে আমি স্টার্ট করি, ধর সেকেন্ড ওয়েভ যখন চলছিল কোভিডে 2021 এর লাস্টের দিকে, ওইটা যখন আমি নাটক স্টার্ট করি, আমার প্রথম নাটকটাই আলহামদুলিল্লাহ এত পপুলার ছিল। তারপর আই গট সো মেনি কলস ফ্রম সো মেনি টিম, সো মেনি ডিরেক্টর, তারপরে আমার একটার পর একটা ভালো কাজ এসছে যেটা অডিয়েন্স আমাকে পছন্দ করছে, অ্যাকসেপ্ট করেছে। সেই সব জায়গা থেকে অনেক টাইমে অনেক ব্যাপার ছিল যেটা হয়তো আমার ক্যারিয়ারের ক্ষেত্রে আমাকে ফেস করতে হয়নি। মাঝখানে কি did you ever think of taking a break from both acting and modeling? I did. Even I took break for 2 years. How was that? And why was that? How was that? It was not good at all because I was so confused. দেখো 2014 থেকে কিন্তু 18 তে এসে আমি ব্রেকটা নেই, 18 পর্যন্ত অলমোস্ট 4 ইয়ার্স। তো একটা কি হয় যখন কেউ গ্রাজুয়েশন করার টাইমে তার যখন 4 বছরের একটা গ্যাপ হয়ে যায়, যে একটা পড়াশোনার একটা গ্যাপ আছে, আবার আমি কিছু চাকরিও করছি না, আবার এমন একটা ইন্ডাস্ট্রিতে আমি টাইম দিচ্ছি, মডেলিং ইন্ডাস্ট্রিতে, আই ডোন্ট নো আমার ক্যারিয়ার কোথায় যাবে। সো যখন আমি ব্রেকটা নেই তখন নেদার আমি মডেলিং করছিলাম, নেদার আমি অ্যাক্টিং করছিলাম। আই ওয়াজ কাইন্ড অফ লস্ট। আমার কাছে মনে হচ্ছে আচ্ছা আমি এরপরে কি করব আসলে, বিকজ আই ডিডন্ট নো যে মেবি মানে অ্যাক্টিং ক্যারিয়ার ভালো নাও হতে পারে, বিকজ নো ওয়ান নোজ। এন্ড স্পেশালি when you're on a break, তখন না মাথায় অনেক কোয়েশ্চেনস অযথাই ট্রিগার্ড হতে থাকে যে where am I gonna go, is this it, মানে আবার কি শুরু করব মডেলিং দিয়ে না অ্যাক্টিং দিয়ে। সো how did you handle that mental state, or what did you do for yourself তখন? তো ওই টাইমে না যখন আমি ব্রেকটা নেওয়ার মেইন রিজন ছিল আই গট ব্রেসেস তখন। তো আমার কাছে মনে হয়েছে যে আগে যেটা অবভিয়াসলি I'm not gonna say I was not happy with my look and appearance. I was, but তারপরও সামটাইমস আমি যখন নিজেকে স্ক্রিনে দেখতাম, তো সামটাইমস করা হতো না অনেক ওবিসি টিসি, তখন আমার কাছে মনে হতো আচ্ছা মেবি আমার নিজের কাছে মনে হয় না যে কিছু ল্যাকিংস থাকে and I want to fix those. আমার কাছে তখন মনে হচ্ছিল বিফোর আই স্টার্ট এনি অ্যাক্টিং, আমার কাছে মনে হয় আই শুড ফিক্স মাই টু। তো ওই টাইমে ব্রেসেস করা, তো ব্রেসেস করার পর কিন্তু কাজ অবভিয়াসলি আমাদের বাংলাদেশে ইট ওয়াজ নট কমন দেন। তো বিদেশে যেরকম অনেক বড় বড় পপুলার সিরিজে দেখা যাবে দে আর হ্যাভিং ব্রেসেস এন্ড maybe they will make a character that demands the braces. তো আমাদের বাংলাদেশে তো এরকম কোনো অপরচুনিটি ছিল না। সো ওইটার জন্য আমার ওই টাইমে ব্রেকটা হয়। তো ওই টাইমে আমি কি করেছি, আমার কাছে মনে হয়েছিল আচ্ছা এইটা যেহেতু ব্রেক, আই হ্যাভ টু ওয়ার্ক অন মাই সেলফ। তো ওই টাইমে না আমি খুব অ্যাক্টিং বাসায় বসেই প্র্যাকটিস করতাম, খুব নাটক দেখতাম, অনেক সিরিজ দেখতাম। তারপরে আমি একটু মাঝখানে একটু পড়াশোনাও করেছি, ঠিক আছে মেবি আই ক্যান স্টাডি অ্যাবাউট, বাসা থেকে যতটুকু করা যায়। অ্যান্ড লাকিলি তখন কোভিড ছিল, not like COVID is not luckily, but আমার career unfortunately তখন COVID ছিল, but surprisingly I also had great time during COVID. Alhamdulillah, মানে now that we are past it, I can say that it was a horrible situation for everyone, but somehow কেন যেন আমার এই সময়টা অনেক ভালো কেটেছে। আমার অনেক ভালো কেটেছে সত্যি কথা যেটা। তো ওই টাইমটাতে আমার যেহেতু কোভিড ছিল, তো আমার এমনিতেও তো কাজ কেউই করেনি তখন ওই টাইমটাতে, যেহেতু সবাই খুব বাসায় বসার একটা ইয়ে ছিল। তো ওই টাইমটা আমার যেহেতু কোভিড এর মাঝখানে গিয়েছে, তখন আই ওয়াজ জাস্ট প্রিপেয়ারিং মাই সেলফ, আচ্ছা ঠিক আছে আমি প্রত্যেকদিন বাসায় উঠে ধরো একটু
অ্যাক্টিং প্র্যাকটিস করতাম, এন্ড দেন তখন আই ইউজ টু মেক টিকটক, তো আই অলসো গট আ বিট অফ তখন how many পপুলারিটি। followers did you start with? তখন আই স্টার্টেড উইথ 100K and by the end of the COVID আমার তখন অলমোস্ট 3.5 million ফলোয়ার ছিল। Whoa. That's please share some strategies with us so that the audience and I get to I know. used to make all the silly videos. Okay. Actually, I used to make videos of me speaking Sylheti. Okay. So can we hear that? একটু করে আমরা কি শুনতে পারি? Sure. তো তখন অনেক সিলেটি ভাষায় ছোট ছোট ভিডিও করতাম, যেটা মানুষ আমাকে খুব পছন্দ করেছে ওই ভিডিওস এর কারণেই। তো ওইটা আমি কি হয়, দেখো টিকটক অনেক ছোট একটা মানে ছোট একটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে অনেক ছোট ছোট ভিডিও তুমি আপলোড করতে পারো। আমার কাছে মনে হয় যে ওই টাইমে না আমার অনেক অ্যাক্টিং এর প্র্যাকটিস হয়েছে। লেট মি টেল ইউ হাউ। ধরো 15 সেকেন্ডে একটা তুমি অ্যাক্টিং করতেছো, হাউ মেনি টাইম ইউ আর গোনা চেঞ্জ ইউর এক্সপ্রেশন? অনেকবার, হ্যাঁ 15 সেকেন্ডে কিন্তু অনেকবার এক্সপ্রেশন চেঞ্জ করা, ইটস আ গুড প্র্যাকটিস when you're working in front of the camera and then you already know যে এটা 2 বছরের একটা প্র্যাকটিস আছে। ওটা কিন্তু আমার ক্যারিয়ারে মানে ধর অ্যাক্টিং আমার একটা অনেক বড় একটা প্লাস পয়েন্ট আমি বলবো। কখনো কি মনে হয়েছে যে ইনস্টিটিউশনাল কোনো গাইডেন্স নেই অ্যাক্টিং এ, সিন্স মডেলিং এ আছে? অনেকবার মনে হয়েছে, এবং অনেকবার আমার কাছে এটাও মনে হয়েছে যে আচ্ছা মেবি আই শুড টেক আ ব্রেক এবং আমি কিছু ক্লাস করি, ভোকাল প্র্যাকটিস করি, যেটা আমার প্রথমকার দিকে মনে হতো আমার একটা ল্যাকিং সেটা। কিন্তু আসলে ওই যে কাজে একবার ঢুকে যাওয়ার পর না আই ডিড নট গেট দ্য চান্স। বাট এখনো আমার কাছে মনে হয় যে ইফ আই এভার গেট দ্য চান্স, যেমন আমেরিকাতে যাওয়ার পরও আমি ভেবেছিলাম যে মেবি আই ওয়ান্না টেক সাম কোর্স, বাট 2 months ওয়াজ টু শর্ট and I was also busy with my sisters. Yes. এই জন্য হয় নাই। No, completely understandable. So life এর কোন টাইমটাতে মনে হয়েছে যে okay, this is the most struggling period that I'm going through, not just career wise but personally? I think 1 বছর আগে। Okay, can we hear a little about that? Yeah. 1 বছর আগে কেন বললাম, প্রথমকার দিকে আমি যখন নাটক স্টার্ট করি, অবভিয়াসলি আলহামদুলিল্লাহ মানুষ অনেক ফ্যান্সরা অনেক পছন্দ করেছে, অডিয়েন্স অনেক পছন্দ করেছে, আই গট হিউজ পপুলারিটি। বাট হয় কি প্রথমকার দিকে কিন্তু যেহেতু আমার কোনো ব্যাকগ্রাউন্ডে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে কেউ ছিল না, এরকম আমার কাছে মনে হয়েছে যে আমি শুধু কাজই করছি, বাট আই ডিডন্ট রিয়েলি গেট দ্য চান্স টু চুজ যে আমি কোনটা করবো আর কোনটা করবো না, যেটার কারণে আমার কাছে পরে গিয়ে মনে হয়েছে যে ইট শুডন্ট বি লাইক দিস। একটা টাইমে এরকম হওয়া উচিত যে তুমি একটু চুজি হয়ে যাও তোমার প্রজেক্টের ক্ষেত্রে, তাহলে থাকে না যে কোয়ান্টিটি থেকে কোয়ালিটি ইজ বেটার। তো ওটা রিয়েলাইজ করতে আমার একটু সময় লেগেছে। তো ওই টাইমে আমি অনেক কল যখন এসছে, আমি কাকে হ্যাঁ বলবো কাকে না বলবো, বিকজ এভরিওয়ান ইজ সো ক্লোজ টু মি। হ্যাঁ, এটা একটা প্রবলেম ছিল। একটা কাজ পাওয়ার পরে ফ্রম অ্যান আর্টিস্টস পিওভি মনে হয় যে আচ্ছা কাজটা করে দেখি, বিকজ মেবি ইটস গোনা বি আ ডিফারেন্ট এক্সপিরিয়েন্স, মেবি ইটস গোনা বি সামথিং ইউনিক। এন্ড দেন মাঝখানে এটাও হচ্ছিল একটা ক্যারেক্টারেই সবাই আমাকে দেখছিল এবং এত বেশি এস্টাবলিশড হয়ে গিয়েছিল, সবাই আমাকে শুধু ওই ক্যারেক্টার ছাড়া অন্য কোনো ক্যারেক্টারে নিচ্ছিল। ডু ইউ থিঙ্ক আমাদের দেশে এটা অনেক হয় নাকি ওয়ার্ল্ড ওয়াইড সব জায়গায় প্র্যাকটিসটা এরকম যে ওয়ান্স একজন অ্যাক্টরকে একটা ক্যারেক্টারে সে পপুলার হয়ে যায়, তারপরে ওই ক্যারেক্টারেই তাকে দেখতে সবাই কাজের অফার করে, আই গেস এটা কিন্তু হয়। কিন্তু ইউ হ্যাভ টু চুজ ইফ ইউ ওয়ান্ট টু ওয়ার্ক সেম ক্যারেক্টারে। তো বললাম না যে আমার যেহেতু কোনো গাইডেন্স ছিল না, কোনো মেন্টর ছিল না যে বলবে আমাকে ডোন্ট ডু দিস ডোন্ট ডু দ্যাট, তো ওই টাইমটাতে আমার কাছে মনে হয়েছে আমি একটু স্ট্রাগল ফিল করেছি। যখন আমি মনে করেছি যে না আই হ্যাভ টু স্টপ এন্ড আই হ্যাভ টু চুজ হোয়াট আই ওয়ান্ট টু ডু হোয়াট আই ডোন্ট ওয়ান্ট টু ডু, ওই টাইমটা আমার জন্য খুব স্ট্রাগলিং ছিল, কারণ I was very confused যে আমি কি করবো। And I thought যে মেবি এই ক্যারেক্টারের বাইরে আমি আর কোনো ক্যারেক্টার কখনো করতে পারবো না, কেউ মেবি আমাকে নিবে না, থাকে না যখন কেউ একটু ব্রেক নেয় অনেক থটস আসে। ওটা আমার হাউ ডিড ইউ ব্রেক দ্যাট, মানে ওই ক্যারেক্টারের যে মোনোটোনাস একটা ব্যাপার চলে আসছিল, ওটা হোয়াট স্ট্র্যাটেজিজ ডিড ইউ ফলো টু ব্রেক দ্যাট? আমি তখন একটা সিম্পল একটা ছোট ব্রেক অ্যাজ ইন লাইক তখন আই ওয়াজ ওয়ার্কিং, বাট আমার কাছে তখন মনে হয়েছে আরো কিছু, আমার কাছে মনে হয়েছিল যে আমি বিকজ আই ওয়াজ ওয়ার্কিং ফর 3 years একটানা, কিন্তু তো আমাদের শুটিং গুলো তো অনেক লেট নাইট পর্যন্ত হয়, সামটাইম 16-17 আওয়ার্স। আমি অনেক মোটাও হয়ে গেছিলাম মাঝখানে, অনেক ওয়াটার রিটেন করেছিলাম আমার বডিতে, তো আমি না নিজেকে দেখে আমি কনফিডেন্ট ফিল করতাম না। তখন আমার কাছে মনে হতো না সুন্দর, যেটা আমাদের দেশে সুন্দর বলতে যেটা মানুষ মনে করে, সেই ক্যারেক্টারটাতে আমি নিজেকে দেখতে পারতাম না। তো ওই জন্য না আমি বেশি একটু ধরো একটু টাইপের ক্যারেক্টার করতাম, যেগুলোতে ধরো সুন্দর এক একজনের সৌন্দর্যের ডেফিনেশন এক এক রকম,
বাট রিকোয়ারমেন্টে থাকে যে আচ্ছা প্রিটি, হ্যাঁ ওইরকম টাইপের ক্যারেক্টার করতে চাইতাম না, বিকজ আই ইউজড টু থিংক আই ডোন্ট লুক প্রিটি। বাট এটা কি মানে আশেপাশের কথা শুনে হয়েছে নাকি? না, আমার কাছেই মনে হতো। আর সামটাইমস আই ইউজড টু রিড কমেন্টস লাইক অনেক হয়েছে, তোমাকে শুকানো উচিত, তারপরে থাকে না বুঝতে পেরেছি। তো ওটার পরে গিয়ে আমার কাছে মনে হচ্ছে না, আই শুড ফোকাস অন মি, আই শুড ফোকাস আমার হেলথের দিকে, বিকজ হেলথটা আমার খুব খারাপ হয়ে যাচ্ছিল এত একটানা শুট করে। তারপরে মনে হয়েছে যে না, আমি এখন সবার সাথে কথা বলবো। আগে কি হতো জানো, শুটিং এর মধ্যে যখন আমরা যেতাম, কোনো পরিচিত ভাই ব্রাদার যখন কল করতো, আই উডন্ট হ্যাভ আস্ক অ্যাবাউট দ্য স্ক্রিপ্ট, বলতাম যে ভাই গল্পটা বলো, আচ্ছা হ্যাঁ ওকে ঠিক আছে, লেটস ডু ইট। বাট এখন যেরকম আই এম মোর কনসার্ন অ্যাবাউট মাই স্ক্রিপ্ট, অ্যাবাউট মাই ক্যারেক্টার, যে আমি কি প্লে করছি, হোয়াট এম আই ওয়ারিং, এখন যেরকম আই এম মোর অর্গানাইজড, মাঝখানে আমার কাছে মনে হচ্ছে আই ওয়াজ নট। But now we believe you're very organized and you're very focused in your work, and এভাবেই আমরা তোমাকে জেনে এসেছি। But একটা কথা খুবই প্রচলিত, বলবো না, I've seen it in headlines or I've heard people talk that Samira is a controversial actor. Why do you think এই ইমেজটা মানে এভাবে বলা হচ্ছে বা এটা ক্রিয়েট হয়েছে? I would say because এরকম হয়েছে। Do you enjoy it? No, of course. মাঝখানের একটা বছর, যেটা আমি বললাম যে আমি অনেক স্ট্রাগল ফেস করেছি, তখন আসলে 2 দিন পর পরে আমি ধরো যেমন একবার স্কিন কালার নিয়ে ভাইরাল হয়েছিলাম, তারপরে একটা হেয়ার একটা উইগ পরে আমি একটা কনসার্টে গিয়েছিলাম আতিফ আসলামের, সেটা নিয়েও অনেক কন্ট্রোভার্সি হয়। সানগ্লাস পরে একটা আমি ফটো তুলেছি, সেটা নিয়েও এত বড় একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়েছে। তারপরে মাঝখানে একটা নাচের একটা ভিডিও ছিল। সো ওই এভরিথিং ওয়ার হ্যাপেনিং ওই একটা বছরে। তো ওই টাইমে অলরেডি আই ওয়াজ স্ট্রাগলিং উইথ যে আমি কি করব না, তার মাঝখানে এত কিছু হয়। সো ওটার জন্য মানুষ মানে আই গেস মানুষ এই ধরনের কথা বলে যে কন্ট্রোভার্সিয়াল অ্যাক্ট্রেস। বাট did you change anything about yourself to change that perception? নাকি তুমি যেমন এখন ধরো যে যেটা আমি ট্রাই করি নট টু ডু সামথিং হোয়াট মাই ফ্যান্স ডাজন্ট লাইক। আমার ফ্যান্স যেভাবে আমাকে দেখতে পছন্দ করে না, আমার কাছে মনে হয় যে আমি ওটা করতে চাই না। বিকজ এট দি এন্ড অফ দ্য ডে আই এম ওয়ার্কিং ফর মাই ফ্যান্স, বিকজ দে আর দ্য ওয়ান যারা আমাদের কাজ দেখে, এবং তাদের ভালো লাগা খারাপ লাগা আমার কাছে মনে হয় অনেক ম্যাটার করে, যেটা আগে মনে হয়। এটার জন্য কি মনে হয়েছে তোমার লাইফটা কোনো কারণে লিমিটেড হয়ে গিয়েছে বা অনেক বাউন্ডারি চলে এসেছে? হ্যাঁ, বাট আই এম হ্যাপি উইথ ইট। এট দি এন্ড অফ দ্য ডে ইফ মাই পিপল আর হ্যাপি, আই উইল বি হ্যাপি। এবং আমার মনে আছে যখন আমি একটা টিভিসি করেছিলাম মোস্তফা সরোয়ার ফারুকী স্যারের সাথে, প্রথম দিন যখন আমি ওনার সাথে মিটিংয়ে যাই, উনি আমাকে একটা কথা বলেছিল যে দেখো অ্যাক্ট্রেসরা ব্যাপারটা এরকম যে তুমি এখন অ্যাক্টিং করো, তোমাকে এখন মানুষ দেখে, ফলো করে, তোমাকে এখন অনেক রিজার্ভ হয়ে যেতে হবে। কিছু জিনিস যেটা তুমি আগে করতা, ধরো এমনিতেও তুমি আমরা ওপেনলি রেস্টুরেন্টে চলে যাই অথবা চলে যাই, তারপরে অনেক ধরো যে সামটাইমস এরকম হতো কোনো বার্থডে পার্টি এটা সেটা অনেক অ্যাটেন্ড করা হতো আগে। Just make yourself reserve. Don't try to go to public places কাজ ছাড়া, because তাহলে তুমি নিজের কাজের জন্য তাহলে তুমি ওটা স্যাক্রিফাইস করো। So if you do that, if you learn how to do that, তাহলে তুমি তোমার মধ্যে একটা চেঞ্জেস দেখবা। And ওই কথাটার পরে না I really understand যে না আসলে সবসময় সব জায়গায় প্রেজেন্ট না হওয়াটাই বেটার। হ্যাঁ, I completely agree with that, and that actually brings a big shift in your overall career and your persona as well. So আমরা এখন একটু আবার ছোটবেলার টাইমে চলে যাব। লক্ষ্মীপুরে জন্ম, and then সিলেটেই জন্ম and then সিলেটেই বড় হওয়া, and Silet is a beautiful place. I call it my second home because আমি ওখানে এতবার গিয়েছি বা যাওয়া হয়, and I'm in love with the lush green of Silet. Definitely. So ওখানে বড় হওয়াটা কেমন ছিল তোমার জন্য? It was amazing. আমার ছোটবেলা বেস্ট ছিল। আমি কিন্তু অনেক একটু টমবয় টাইপের, তো একদমই বোঝা যায় না। টমবয় টাইপের, তো আমি কিন্তু অনেক আউটগোয়িং টাইপের ছিলাম, খুব বাইরে যেতে পছন্দ করতাম, খেলাধুলা করতে পছন্দ করতাম। তো
বাট যেহেতু সিলেট একটু রিজার্ভ অবভিয়াসলি ঢাকার তুলনায়, এখানে যেরকম একটা নিজেদের মতো করে থাকার মতো ব্যক্তি স্বাধীনতা আছে, ওখানে ফ্যামিলির সাথে ছিলাম, অনেক কনজারভেটিভ ছিল, অনেক অনেক ধরনের নিয়ে ছিল, বাট আই রিয়েলি লাভড ইট দেয়ার। বাট হয়েছে কি জানো, আমি না সিলেটে থাকা অবস্থায় আমি 16 ইয়ার্স পর্যন্ত সিলেটে ছিলাম, অত বেশি এক্সপ্লোর করাই হয় না আসলেও। পরে করা হয়েছে পরে তারপর যখন আমি অ্যাক্টিং করা শুরু করি, এরপর যখন যাওয়া হয়েছে তখন বিভিন্ন জায়গায় আমার যাওয়া হতো, বাট তার আগ পর্যন্ত না ওভাবে করে ধরো সন্ধ্যার পর থেকে বাইরে যেরকম বের হওয়াটা আমরা করতাম না কোনোটা, ওরকম ব্যাপার ছিল। সো ওই জন্য আমার স্কুল কলেজ থাকা অবস্থায় আমি অত বেশি এক্সপ্লোর করতে পারতাম না। বিকজ এখন তোমার কারেন্ট সিলেটের কোন জায়গাটা সবচেয়ে ফেভারিট? আমি যতবার যাই, আমি তোমার লালাখাল যাই, জাফলং যাই, সাদা পাথর, এই জিনিসগুলো আমি এই জায়গাগুলোতে আমি ঘুরে আসি যতবারই আমার যাওয়া হয়, আমার ভালো লাগে। সো প্রিটি ল্যান্ডস্কেপ, আসলে এত ডিফারেন্ট জায়গা, মানে প্লেস টু প্লেস ওখানে। নেচার, ইউ নো, ইউ অলওয়েজ ফিল গুড when you go close to nature. It's different kind of feelings. হ্যাঁ, absolutely. And what kind of a student were you in school? তুমি ব্যাকবেঞ্চার ছিলে নাকি একদম অলওয়েজ প্রেজেন্ট ক্লাসে, টাইমলি হোমওয়ার্ক, নাকি somewhere in between? আমি ক্লাস 10 পর্যন্ত অনেক অনেক কি বলবো যে সবসময় অনেক ডেডিকেটেড ছিলাম টু মাই স্টাডি, বাট ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ব্যাড, হি ওয়াজ সো ব্যাড। এটা কি শিফটের জন্য বা চেঞ্জের জন্য বা না থাকে না, তখন যে থাকে না যে তোমার সাইড চলে আসে, মনে হয় তোমার একটা ব্যক্তি স্বাধীনতা চলে আসে, তখন তুমি ডিসাইড করো তুমি কি করবে। 10 পর্যন্ত তো বাবা মা প্রেসার দিয়ে তোমাকে পড়াইতো, বাট তারপরে তো একটু একটু আউট গোয়িং হওয়া স্টার্ট করি, তো ওই টাইমে আমার একটু পড়াশোনায়। আর আমি না কেমন টাইপ ছিলাম জানো, আমি সবসময় পরীক্ষার আগে রাতে পড়তাম, মানে খুব যে ডেডিকেশন দিয়ে পড়াশোনা করছি এমন কিন্তু না। আমি খুব মানে খুব দুষ্ট টাইপের ছিলাম, তো অনেক দুষ্ট ছিলাম, পড়তে চাইতাম না। আমি আর আমার বোন ছিলাম, ও আমার 1.5 বছরের ছোট ছিল, অনেক দুষ্টামি করতাম, আমি অনেক মাইর খেয়েছিলাম আমার হাতে। পুরো একটা রিজন আমাদের সাথে শেয়ার করা যায়, যে খুব সিলি একটা রিজন, বাট দেন আন্টি গট ফিউরিয়াস। হ্যাঁ, ও মাই গড, দ্য লাস্ট টাইম ইউএস আই রিমেম্বার, আমি মনে হয় ক্লাস 6 এ পড়তাম, হি ওয়াজ ভেরি সিলি, 6 এ পড়তাম। তো তখন যে আমরা টিভিতে দেখতাম যে সুপারম্যান, তো কি করছি একদিন এরকম হয়েছে যে অনেক তুফান হচ্ছিল, তো আমরা 5 তলা বিল্ডিং ছিল, তো আমি আর আমার ছোট বোন গলার মধ্যে ধরো ওড়না বাঁধছি, মানে উড়বো আমরা, গলার মধ্যে ওড়না বেঁধে 5 তলার উপর, একদম উপরে রেলিং ছিল, একদম রেলিং এর উপরে উঠি। ও মাই গড, অনেক বাতাস, তো পেছনে গলা ওড়না বাঁধা ছিল, ওটা উঠতেছে, আর আমরা একটু ইউনো সুপারম্যান স্পাইডারম্যান টাইপের একটু এক্সপ্রেশন দিতেছিলাম। নিচ থেকে আম্মু বারবার বলতেছিল নামো, বলছি নামো, নালে কিন্তু মারবো। কে শুনে কার কথা, আমি তো অনেক দুষ্ট ছিলাম, আমি তো আমার বোন বলতেছে চল চল, আমি না না আম্মু কিছু বলবে না, নিচ থেকে বলবে, আমরা একটু খেলি, তারপর যাবো না। পরে আম্মু লাঠি নিয়ে আসছে, তো আমি ছাদ থেকে দৌড়ে নেমে নিচতলায় আমাদের একটা রুম ছিল, যেখানে ওই যে আব্বুর যেহেতু অফিস ছিল, ওখানে অফিসের মেশিনারিজ ছিল, আমি ওই রুমের মধ্যে ঢুকে যাই। ঢুকে যাওয়ার পর আমি আমার বোন দুজনেই ঢুকি, কিন্তু ওই রুমের মধ্যে একটা মেশিন ছিল, তখন তো আব্বু টেলিফোন অফিসে জব করতো, তো ওখানে ওই মেশিনের রুম ছিল, ওটা ওখানে সব ধরনের, তো ওইখানে এরকম ছিল যে রুমটা ধরো এরকম বক্স শেপের, মাঝখানে মেশিনটা ছিল, আমরা ঢুকে এরকম রাউন্ড করতেছে, আম্মু আমাদের পিছনে লাঠি নিয়ে দৌড়াইতেছে, দৌড়তে আমার বোন না বের হয়ে গেছে, আর আম্মু দৌড়তে এত টায়ার্ড হয়ে গেছে, বলছে আচ্ছা দাঁড়া। পরে আম্মু আমাকে ভেতরে রেখে উনিও ভেতরে ঢুকে গেটটা লক করে চাবিটা বাইরে ফেলে গেছে। এবার তো রাউন্ড খেলে লাভ নাই, আমি তো বের হইতে পারবো না। ওই দিন আম্মুর এত রাগ উঠছিল, মাই গড, আমাকে এত মারছে। Do you guys still talk about it? আন্টির সাথে কথা হয় ওই দিন নিয়ে? Most of the time যখন এখন কনভারসেশন হয়, এখন তো definitely she is my best friend, so we share everything, I share everything about my life. তো যখনই মনে হয় যে আম্মু তো এখন অনেক কোয়াইট হয়ে গেছে, তখন আম্মু খুব রাগী ছিল, আমি মাঝে মাঝে আম্মুকে বলি, আম্মু তোমার মনে আছে তুমি আমাকে কি মার দিছিলা? আমার মনে আছে তারপর আমি 15 days আমার মার সাথে কথা বলিনি। আব্বু তখন অফিস থেকে আসার পরে এভরি নাইট আব্বুকে বলতাম আমার কোনো মা নাই, আমাকে অনেক মারছে, উনি আমার আসল মা না, আসল মা হলে আমাকে মারতে পারতো না। So we still talk about it. That's cute. That's heartbreaking but cute at the same time. So cute. So since you said যে তোমার ফ্যামিলি কনজারভেটিভ, so usually আমাদের যেটা হয় যে কনজারভেটিভ ফ্যামিলি হলে
they decide for us যে আমাদের বড় হয়ে ক্যারিয়ার কি হবে। এটা আমার ক্ষেত্রেও ছিল যে হ্যাঁ ডক্টর হতে হবে, নাহলে আর্কিটেক্টই হতে হবে, হ্যাঁ একদম বাধা ধরা। তো সেই ক্ষেত্রে when you decided to join modeling, what was their reaction? They didn't like it at first. কতদিন লেগেছে ব্যাপারটা নর্মাল হতে? Almost 3-4 years. যখন আমি অ্যাক্টিং ক্যারিয়ার স্টার্ট করি, তারপর থেকে যেমন ধরো মডেলিং তো ডেফিনেটলি পছন্দ করতো না, বাট অনেক এরকম হতো যে মডেলিংটা কি হয়, সবাই তো দেখে না ওটা। কিছু স্পেসিফিক ফ্যাশনেবল মানুষ আছে যাদের কাছে এটা ইটস আ বিগ থিং, বাট আমাদের বাংলাদেশটাতে তো আসলে মডেলিংটা এখন পর্যন্ত ওভাবে করে এস্টাবলিশড মানে ইটস নট কনসিডার্ড অ্যাজ আ মেইনস্ট্রিম অর ফ্রন্টলাইন প্রফেশন। এক্স্যাক্টলি। সো ওটার কারণে হয়তো অনেক কিছু দেখতো না, বাট পছন্দ করতো না। বাট নাটক করার পর থেকে এরকম হয় যে ধরো অমুক আঙ্কেল ফোন করে সবার আগে বাসায়, আচ্ছা আপনার মেয়ে কেমন আছে, অথবা সবসময় আমাকে নিয়ে, obviously when someone is popular in the entire family they always get more priority. তো সব সময় ফোন করে বলতো যে হ্যাঁ আপনার মেয়ের কাজ দেখেছি, অমুক কাজ ভালো লেগেছে, ওই অ্যাক্টিংটাও অনেক ভালো করেছে। সো এইভাবে করতে করতে না একটা অ্যাকসেপ্টেন্স চলে আসে ফ্যামিলিতে, যে ঠিক আছে শি ইজ ডুইং গুড, অ্যান্ড দেন they see যে আই এম নট ডুইং সামথিং রিয়েলি রিয়েলি ব্যাড, যেটার কারণে ওদেরকেও অনেক কথা শুনতে হয়। সো দিস ইজ হাউ দে স্টার্টেড টু অ্যাকসেপ্ট, আচ্ছা ঠিক আছে ভালো, ইউ আর ডুইং ইট গুড। সো ওভাবে করে আসলে অ্যাকসেপ্টেন্সটা আসে। Okay, so you once had a statement in your Facebook bio that they didn't make me what I am, they just found me like this. এটার পেছনের ফিলসফিটা আমরা একটু জানতে চাই। আচ্ছা, it was for actually those people যারা আমাকে একদম বিগিনিং থেকে দেখেছে, and I've seen them neglecting me, and then all of a sudden when the popularity comes, they're taking the credit. Yes, they're taking the credit, and ওদেরও the changes towards me, even the way they used to talk before and how they talk now. ওইটা ওইরকম একটা সিচুয়েশনে আমি মনে হয় ওটা দিয়েছি। কেমন লাগে এটা শুনতে when you consider your work people, your family, and then জানা যায় যে behind your back they're doing this or they're talking like this, মানে does that impact your confidence or focus in any way? It's really sad, but honestly আমার ফোকাসের ব্যাপারটা যেটা, যখন আমি কিছু একটা ধরো আমার মাথায় ঢুকে যায় যে I want to do this, and আমার একটা জিনিস কিন্তু অনেক ভালো যেটা আমি বলবো, সেটা হচ্ছে যে I'm very promising towards my work. যখন আমি কোনো কিছু কমিটমেন্ট করি যে হ্যাঁ আমি কাজটা করব, I always try my best to deliver that in however the situation, whatever the situation is. তো ওটার জন্য আমার কাছে মনে হয় যে even if they sometimes আমাকে ওরা অনেক, আমি শুনি বাইরে থেকে যে ছিল, এখন হয়তো they are not with me, those people are not with me anymore, but আমি শুনি যে যখন বাইরে এক ধরনের আমাকে নিয়ে বলে অথবা সামনাসামনি একরকম রিয়াক্ট করে, সামটাইমস মনে হয় যে ইটস নট গুড। বাট আমি আসলে অ্যাজ এ হিউম্যান হিসেবে আমি কখনো একটা জিনিস নিয়ে ধরে বসে থাকি না। আম লাইক অলওয়েজ মুভ অন with my career. Were you always like this, naki you had to build yourself in a way যেখানে এরকম সিচুয়েশনে you can actually strongly of course I had to build myself because ছোটবেলা থেকে তো আমরা একরকম ভাবে বড় হয়েছি, বাট দিস প্লেস যেখানে আমরা এখন বিলং করছি, এখানে যেরকম অনেক কম্পিটিশন আছে, প্লাস অনেক জেলাসিও থাকে। সো আই লার্ন ওভার দ্য টাইম যে make yourself calm is the best decision, is the best thing you can do. And আমি কখনোই কারোর পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করতে চাই না। ইনফ্যাক্ট আমি কখনো দেখবে যদি কখনো ডেফিনেটলি আমাদের অনেক হ্যাং আউট হবে ইনশাআল্লাহ, ডেফিনেটলি ইন ফিউচার সামটাইমস হয়ও, তো আমি কিন্তু কখনোই আই নেভার লাইক টু টক অ্যাবাউট এনিওয়ানস পার্সোনাল লাইফ, প্রফেশনাল লাইফ। I have seen that. I always like to live in that moment and focus in that moment. হ্যাঁ, অনেক সময় এরকম হয় যে অনেক জায়গায় যাওয়া হয়, অনেক মানুষ অনেককে নিয়ে কথা বলে, I always try to not to participate on that. মানে আমি ঝামেলা পছন্দ করি না লাইফে। আমার কাছে মনে হয় যে সবকিছু সিম্পল, ক্রিস্টাল ক্লিয়ার থাকাই বেটার। হ্যাঁ, absolutely, I completely agree with that, and that's a beautiful way of living life. Yeah. So since we're talking about all these strategies or the things that we or the practices that we do to change ourselves to fit in a situation, I would like to get a bit more personal, and I would like to know few quality of yours or few prophecies of yours যেগুলি তুমি লাইফে ইমপ্লিমেন্ট করো। যেমন যদি আমি তোমার কাছে জানতে চাই যে 3টা বই
যেগুলি তোমার জীবন বদলে দিয়েছে? 3টা বই হতে পারে, মুভি হতে পারে, গান হতে পারে, যেগুলো তোমার জীবন বদলে দিয়েছে, ইফ ইউ হ্যাভ টু নেম দেম। It's very difficult because রিসেন্টলি যেরকম আমার একটু অনেক ফ্রি টাইমগুলো থাকলে মানে যে যখন আমেরিকাতে ছিলাম বই পড়া হয়, বাট আগে যেহেতু আমার ওই কিন্তু ওই বই পড়ার প্র্যাকটিসটা আমার আগে ছিল না, সো এরকম হয় নাই যে কোনো সিরিজ দেখে আর কোনো বই পড়ে অনেক কিছু চেঞ্জ হয়েছে আমার মধ্যে। আমার কাছে মনে হয় হোয়াট এভার আমার লাইফে চেঞ্জ হয়েছে, ইট ওয়াজ অল কামিং ফ্রম মাই এক্সপিরিয়েন্স। এক এক জায়গা থেকে আমি এক একটা এক্সপিরিয়েন্স করেছি, and তখন আমার কাছে মনে হচ্ছে না ইটস আ বিগ টাইম টু চেঞ্জ মাইসেলফ। প্র্যাকটিক্যাল ওয়ে অফ লার্নিং। সকালে উঠে ফার্স্ট 30 minutes what do you practice to start your day? সকালে উঠে সবার আগে শাওয়ার, স্কিন কেয়ার, দেন আই প্রে, তারপরে আমার ব্রেকফাস্ট, তারপর আমার কাজ। বিউটিফুল, দ্যাটস আ ভেরি হেলদি ওয়ে অফ স্টার্টিং আ ডে। এমন 3টা হ্যাবিট যেটা তুমি মনে করো যে সবার থাকা উচিত বা অ্যাটলিস্ট প্র্যাকটিস করা উচিত? আমার কাছে মনে হয় সকালবেলা ঘুম থেকে উঠে, যেমন আগে আমার যেটা হতো, আই ইউজ টু ফিল রিয়েলি লেজি, অনেক লেজি ভাবে ডেটা স্টার্ট করতাম, বাট আমার কাছে এখন মনে হয় সকালবেলা উঠে যখন তুমি কোনো প্রোডাক্টিভিটি তোমার খুবই হার্ড এমন কিছু করো, ইট ক্যান বি ওয়ার্কআউট, তারপরে ইট ক্যান বি প্রে, ধরো তোমার নিজের ব্রেকফাস্টটা তুমি বানাচ্ছ, অর ইউ আর মেকিং ইউর বেড, এরকম কিছু একটা দিয়ে যখন ডে স্টার্ট করে, তখন আমার কাছে মনে হয় যে পুরোটা দিন মনে হয় যে ওকে প্রোডাক্টিভ মনে হয় নিজেকে, যে ওকে সকালবেলা আমি একটা হার্ড ওয়ার্ক দিয়ে স্টার্ট করলাম, নাও আই এম সুপার অ্যাক্টিভ, আই এম গোনা ওয়ার্ক অল ডে, অ্যান্ড দেন I will obviously relax after my work. তো আমার যেটা মনে হয় যে সকালবেলা উঠে গোসল করাটা অলওয়েজ ঠান্ডা পানি দিয়ে is a I have very always good seen option. my dad doing that. Winter হোক, Even summer I've seen হোক, my dad doing always that. ভোর 6টায় উঠে ঠিক 6টা 10-এ ঠান্ডা পানি দিয়ে শাওয়ার নিয়ে he will start his day. এটা না আমার কাছে মনে হতো I could never comprehend this idea যে কেন উইন্টারেও কেন। এটা একটা রিজন আমার যেটা মনে হয় রিসেন্টলি আমার কাছেও মনে হতো যে ইট ডাজন্ট মেক সেন্স টু মি ওয়াই লাইক এভরি ডে আমার বাবা যেরকম দেখতাম কনকনা ঠান্ডার মধ্যেও ঠান্ডা পানি দিয়ে গোসল করতেছে। দেন ফিউ ডেজ এগো আমি একটা নিউট্রিশনিস্ট দেখাই, যখন আমি ওনার সাথে কথা বলি তখন উনি আমাকে অনেক কিছু সম্পর্কে এক্সপ্লেইন করে। অলসো দিস ওয়ান থেরাপি শাওয়ারের, যেটাকে বলে হট অ্যান্ড কোল্ড শাওয়ার থেরাপি, এটা করলে কি হয়, যখন সকালবেলা উঠে তুমি হট অ্যান্ড কোল্ড মানে শাওয়ার থেরাপিটা নিবা, নট জাস্ট হট অ্যান্ড কোল্ড শাওয়ার থেরাপি, ইভেন শাওয়ার, ধরো সকালবেলা উঠে যখন তুমি প্রথমেই হার্ড কিছু দিয়ে স্টার্ট করবা, যে ওকে ইউ আর গিভিং ইয়োরসেলফ সামথিং দ্যাট ইউ ডোন্ট রিয়েলি লাইক অর ইউ ডোন্ট ওয়ান্ট টু ডু ইট, তখন পুরোটা দিন সত্যি অনেক প্রোডাক্টিভ কাটে। কারণ তখন মনে হয় কি হার্ড ওয়ার্ক দিয়ে যখন স্টার্ট করবা, একটা টাইমে গিয়ে তোমার ডিউরিং দ্য ডেতে ডোপামিনটা রিলিজ হয়, যেটা তোমাকে কিন্তু আরো একটু বেশি তোমাকে মানে you will feel good. You'll feel good. You will feel better. I completely I completely so I think agree. this is one of the reasons যেটার কারণে, and also this is a disciplined life lead করলে কি হবে, during the day তুমি তো ব্যস্ত থাকো, so when you wake up and take shower, take care of yourself, you're loving yourself, you're motivated, super motivated, and then you're going out and confidently তুমি সব কাজ করতেছো। Beautiful, wonderful. So এমন 3টা ডিসিশন আমাদের সাথে শেয়ার করো about your career that actually changed your life or was a turning point for you. আমার কাছে মনে হয় যে ওই যে বললাম যে ব্রেসেস করাটা, অ্যাক্টিং এ করে তারপরে একটু নিজেকে প্রিপেয়ার করে অ্যাক্টিং এ আসাটা ওয়াজ ওয়ান অফ দ্য বেস্ট ডিসিশন অফ মাই লাইফ। আর এখনো মনে হয় যে দেয়ার ইজ আ লট মোর অ্যাচিভ। আমার এখন পর্যন্ত ক্যারিয়ারে আমার কাছে মনে হয় যে আমি কিছুই অ্যাচিভ করি নাই, আই স্টিল হ্যাভ আ লং ওয়ে টু গো। তো আমার কাছে মনে হয় এখন যে ডিসিশনটা আমি নিয়েছি যে চুজ করে কাজ করাটা, যেটা আমি আগে করতাম না, এটা মনে হয় যে মেবি সামথিং কিছু একটা চেঞ্জ হবে লাইফে। আর এছাড়া ওই রকম রিমার্কেবল চেঞ্জের জন্য এখন পর্যন্ত আমার কাছে মনে হয় যে না, এরকম কিছু হয়নি, মেবি ইন ফিউচার। ইফ ইউ হ্যাভ টু নেম 3 পিপল যাদের কাছ থেকে অনেক কিছু শিখেছো? First, Mithila, definitely. I've learned so much from her. Second, industry মানে মানুষের কথা যদি বলি, তমাপু, I've learned so much from her as well. তারপরে I really don't want to name anyone, but there is so many people যাদের কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি, even my co-actor.
ওদের কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। আর ফ্যামিলির কথা তো বাদই দিলাম, ওটা তো ডেফিনেটলি অনেক বড় ইম্প্যাক্ট আমাদের লাইফে, আমাদের ফ্যামিলি। Absolutely. What do you think that that one quality that you have that people can learn or easily see it and adapt? আমার থেকে কোয়ালিটি কি অ্যাডপ্ট করতে পারবে সেটা আমি জানি না, বাট ওয়ান কোয়ালিটি দ্যাট অলওয়েজ সবাই আমাকে বলে যে আমার ফার্স্ট লার্নার, আমি সবকিছু অনেক তাড়াতাড়ি শিখতে পারি, যদি আমি চাই আমি অনেক তাড়াতাড়ি অ্যাডপ্ট করতে পারি, এটা আমি সবসময় শুনি। That's a wonderful quality to have. So তোমার কি কখনো মনে হয়েছে, you've made so many videos across your platforms, কখনো কি মনে হয়েছে যে এই ভিডিওটা কেন বানিয়েছিলাম, এটা না বানালে? হ্যাঁ, অনেক অনেক এরকম অনেক ভিডিওস আছে আমার, মনে হচ্ছে why even, but then again when I think যে আচ্ছা ঠিক আছে, থাকে না এক একজন পার্সন এক এক রকম, I like to make videos, I like to make content and I just like it, so there is no explanation যে আমি নিজেকেও যখন জিজ্ঞেস করি why, I don't find any answer. So you said skin tone নিয়ে তোমার একবার একটা চ্যালেঞ্জ ফেস করতে হয়েছে, and আমার মনে হয় যে আমাদের দেশে it's one of the most common কি বলবো thing for people to practice, যে গায়ের রং নিয়ে ওপিনিয়ন দেয়া, এবং এটা নিয়ে আমাদেরকে অহরহ জাজ করে। হ্যাঁ, অনেক জাজ করে, মানে পৃথিবী এগিয়ে যাচ্ছে বাট আমরা আসলে ওই কালার প্যালেট থেকে বের হতে পারছি না একদমই। সো এরকম কি কখনো তোমার মনে হয়েছে, and I'm sure you have, যে এই স্পেসিফিক রিজনটার কারণে কাজের ক্ষেত্রে বা প্রজেক্টস পেতে তোমার বৈষম্যের শিকার হতে হয়েছে? না, এরকম কাজের ক্ষেত্রে আমার কখনো হয়নি, বাট আমি ছোটবেলা থেকে শুনে এসেছি যে সব জায়গাতেই সব সময় কালো, ইটস নট গুড, ইটস নট নাইস, ইটস নট বিউটিফুল, ব্ল্যাক সুন্দর না, এটাই আমি শুনে আসছি সব সময়। সো এটা তো একটা ডেফিনেটলি একটা ট্রমা আছে আমার, অবভিয়াসলি। সো তখন how did you work on building your, because you're a wonderful confident woman today, so ওই জায়গাটা চেঞ্জ করার সময় কিরকম লেগেছিল? বা আমি আসলে মানে পুরোটা যখন আমার অবভিয়াসলি যে অনেক আমার স্কিন কালার নিয়ে অনেক ছোটবেলা থেকে অনেক কিছু শুনে এসেছি, বাট সব থেকে বেশি আমাকে হিট করেছে যখন আমার অডিয়েন্স স্টার্টেড টু টক অ্যাবাউট ইট। এখন পর্যন্ত আমি মাঝে মাঝে দেখি কমেন্টসে মানুষ স্কিন কালার নিয়ে কথা বলে, তো আমার কাছে আমি এইভাবে নিজেকে বলেছি যে কাম অন, এটা হচ্ছে কি আল্লাহ আমাদেরকে জিনিসটা পেটি, it's a very petty thing to talk about. এটা কি তুমি দেখো, আই এম নট দ্য ওয়ান হু উড চুজ আচ্ছা আমার স্কিন কালারটা এটা হওয়া হবে, আমার হেয়ারটা এটা হবে, এক একজনের কাছে বিউটি স্ট্যান্ডার্ড সৌন্দর্য এক এক রকম। সো এটা কি হয়েছে, ওয়ার্ল্ড ওয়াইড জিনিসটাই এরকম হয়েছে যে সুন্দর মানে, যেমন আগে টিভিসি গুলোতে তুমি দেখবা ফর্সা মানে সুন্দর, যেমন এই যে ফেয়ার হওয়াটা নিয়ে খুব প্রমোট করতো, কিন্তু এখন দেখবে যে এটা অনেক কমে গেছে। হ্যাঁ, এখন ওই মার্কেটিং স্ট্র্যাটেজিও চেঞ্জ হয়ে গিয়েছে, মেসেজিং চেঞ্জ হয়ে গিয়েছে, ফ্রেজিং চেঞ্জ হয়ে গিয়েছে। বাট ডু ইউ থিঙ্ক আগের থেকে এখন উই আর মোর কনসার্নড অ্যাবাউট দ্য স্কিন টোন? বিকজ আমরা যদি আমাদের ইন্ডাস্ট্রির হিস্ট্রিতে দেখি, উই হ্যাড সো মেনি গর্জাস actors and actresses from our industry. আমরা যদি ববিতা ম্যামের কথা বলি, আমরা যদি সুইটি আপার কথা বলি, আমরা এরকম অনেক এক্সাম্পলস কিন্তু আমাদের আছে, and ওনারা কিন্তু দাপটের সঙ্গে কাজ করে গিয়েছেন। they were everyone's sweethearts, এবং তখন ওনাদেরকে ওনাদের কাজের জন্য প্রায়োরিটি দেওয়া হতো, এবং ওনারা যেভাবে স্ক্রিনে আসতেন ওভাবেই সুন্দর লাগতো এবং ওটাই অ্যাপ্রিসিয়েট করা হতো। সো ডু ইউ থিঙ্ক ডাউন দ্য লাইন সামওয়্যার we just lost that, we lost our definitely we did authenticity? Definitely. এখন কি হয়, এখন everything is too available, সত্যি কথা যেটা, too available. আগে যেরকম হতো, আগেরকার দিনের যখন একটা নাটকও যখন আসতো, তখন কিন্তু মানুষ ধর সময় করে ওই টাইমে ওই দিন অন এয়ার হবে। ইনফ্যাক্ট ঈদের নাটকগুলোর কথাই চিন্তা করো, মানুষ তখন টাইম নিয়ে দেখতো যে এই টাইমে এটা অন এয়ার হবে, আমি দেখবো। বাট এখন everyone can see everything on YouTube, এবং এখন হয় কি ধরো ফেসবুকটা যে আগেও আই গেস পিপল ইউজ টু টক অ্যাবাউট ইট, বাট এটা কখন ছিল 1-to-1, বাট এখন ফেসবুক একটা প্ল্যাটফর্ম, ধরো ফেসবুকই না, ধরো অন্য যে কোনো একটা প্ল্যাটফর্মের কথাই বলো, থিংস আর সো অ্যাভেলেবল, সবার হাতে একটা করে অ্যান্ড্রয়েড ফোন আছে, সবাই সবকিছু ইউজ করতেছে, এডুকেটেড পিপল, আনএডুকেটেড পিপল, এখন সবার ওপিনিয়ন কিন্তু এক হবে না, ইভেন ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান চেঞ্জ। সো আগে ওই প্ল্যাটফর্মটা যেটা ছিল না, যেখানে সবাই মিলে কথা বলবে, আর এখন প্ল্যাটফর্মটা ওপেন সবার জন্য, সো সবাই
ধরো একটা কিছু যখন এখন দেখবা যে বাংলাদেশে কিছু একটা টপিক হইলে ওটা 3-4 দিন পর্যন্ত টপিক থাকে, বিকজ এভরিওয়ান ইজ টকিং অ্যাবাউট ইট। এক্স্যাক্টলি। তো ইভেন স্কিন কালার যত তাড়াতাড়ি ওটা ট্রেন্ড হয় তত তাড়াতাড়ি চলেও যায়। ইট ডাজন্ট স্টে। ইট ডাজন্ট স্টে বিকজ হচ্ছে একই জিনিস নিয়ে কথা বলতে কারো ভালো লাগে না, সো দে ওয়ান্ট নিউ টপিক এভরি ডে। সো ওই ব্যাপারটা ওরকম। আমার যখন স্কিন কালার নিয়ে কথা হয়েছে সবাই ওটা নিয়ে কথা বলছে, বাট দো দেয়ার ওয়ার সাম পিপল আমি দেখছি যে ভালো কথা বলছে, আবার সাম পিপল আমি দেখছি যে খুবই বাজে কথা বলতেছে, হ্যাঁ স্কিন কালার এটা সেটা। বাট আই ডোন্ট থিঙ্ক স্কিন কালার কখনো কোনো কিছুতে কারোর জন্য কারো কোনো ক্যারিয়ারে যে কোনো প্রফেশনে বাধা হওয়া উচিত, বিকজ এটা না তুমি একটা মানুষকে জাজ করবা, তুমি ইনার বিউটিটা ইজ রিয়েলি ইম্পর্টেন্ট। অবভিয়াসলি সামটাইমস বাইরের সৌন্দর্যটা কি হয়, আমরা সুন্দর থাকতে চাই, তো অনেকে বলবে যে আপনি তো কালো, তাহলে আপনি কেন সুন্দর থাকতে চান, আপনি কেন মেকআপ করেন? ইটস ফর মাই ওন হ্যাপিনেস। এটা আমাকে কনফিডেন্ট দেয়, এটা আমাকে মোটিভেট। এন্ড এই যে কালো হলে সুন্দর হবে না, মেকআপ করলে সুন্দর হবে, এই কনসেপ্টগুলি থেকেও আমার মনে হয় ওয়ার্ল্ড ওয়াইড আমরা অনেকটা বের হয়ে এসেছি। আবার সেম টাইম আমি বলবো যে আমাদের ওয়েস্টার্ন মিডিয়ারও কিছু ইম্প্যাক্ট রয়েছে ফর আস টু থিঙ্ক দ্যাট ওয়ে, যে দে অল হ্যাভ লাইটার স্কিন টোন অ্যাক্টরস, যেটা হয়তো বা আমাদের এথনিসিটির সাথেই যায় না, কিন্তু আমরা এক্সপেক্ট করি যে আমাদের অ্যাক্টররাও ওরকম হবে দেখতে। কিন্তু মানুষ, আমার কাছে মনে হয় যে এই এডুকেশনটুকু দরকার যে we can't compare ourselves with industry because আমাদের weather is the completely different, আমাদের genetics different, আমরা তো চাইলেও we can't beat them and they can't be us. If everyone is the same, then where's the fun? And then again আমি একটা জিনিস খুব দেখলাম, আরো একটা রিজন আছে how I accepted my skin color, like okay ঠিক আছে this is beautiful. আমি আমার কিছু বন্ধু বান্ধব ছিল যারা দেশের বাইরের ছিল একটা টাইমে, খুব বাইরের আমার ফ্রেন্ড সার্কেল ছিল, they used to appreciate আমাদের স্কিন কালার a lot. They die for it. They go tanning. Even recently দেখবা যে সবাই ওই যে ট্যান করার জন্য ক্রিম ইউজ করতেছে, they love it. সো তখন আমার মনে হচ্ছে যে মেবি আমাদের মানুষের মেন্টালিটি will change obviously. We can always hope for that. You will change, but they appreciate it. So what else matters? Absolutely. Do you ever respond to the bad comments or the trolling comments on your profile? I always try not to. But কখনো কি এরকম হয়েছে মনে হচ্ছে যে না এটা? Of course. there were times আমার সব এখন এমনও হয়েছে যে আমি মেসেজটা অথবা টেক্সটটা লিখে তারপর 2 মিনিট ভাবলাম, and I felt like no, it's not worth my time and energy. It's not. All right, so now we are going to move on to a very core segment of our show, which is called Money and Independence. It's about women and their finances, how they manage it, because success doesn't only come with projects. It comes with hard work, it comes with a lot of planning. For example, তুমি যেমন বলেছিলে you had to take a break for a year to navigate your career তুমি যেভাবে চাচ্ছ ওভাবে করতে, so that definitely takes a lot of energy. Also it takes skills, যে আমরা আমাদের finances কিভাবে ম্যানেজ করছি, আমরা আমাদের প্ল্যানিংটা কিভাবে ফোকাস করছি, আমরা আমাদের টিমটা কিভাবে বানাচ্ছি। সো সেই জায়গাটাতে হাইলাইট করার জন্য we would like to definitely know from you যে লাইফের ফার্স্ট ইনকাম কবে ছিল? এটা ছিল 2000, অনেক ছোটবেলায়। আমি তখন প্রবাবলি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি, তখন আমি একটা কাপড়ের শপে জব করেছিলাম। হ্যাঁ, ওই রমজানের টাইমে যখন সব স্টুডেন্টরা করে তখন আমি করেছিলাম। এন্ড ইট ওয়াজ কত ছিল, আমি 1 মাস চাকরি করেছি, it was only 2500. That's still a lot. Definitely it was a lot. It was a lot. পড়িয়ে বা এরকম it was a lot. For that time it's definitely a lot. ওটা আমার প্রথম কাজের এক্সপেরিয়েন্স। তখন কি কখনো মনে হয়েছিল যে হ্যাঁ টেইলরিং মেবি অর ক্লোদিং সাইডে আমি ক্যারিয়ার বানাবো? না, ওরকম আমার তখন মনে হয়নি, বিকজ আমার কাছে মনে হয়েছে যে ওই টাইমটাতে সবাইকে দেখে আমি আসলে ইনফ্লুয়েন্স হয়েছিলাম, যে আমার কিছু কলিগ ছিল তখন ঈদের টাইমে ওরা জব করতে চাইতো, কারণ ঈদের টাইম একটা লম্বা বন্ধ থাকে, তো এখনো দেখবো অনেক স্টুডেন্টরা পার্ট টাইম জব করে। আরো আমাদের দেশে আরো বেশি এই প্ল্যাটফর্মটা থাকা উচিত ফর স্টুডেন্টস টু হ্যাভ পার্ট টাইম জব, বিকজ কিন্তু দেখবে আমাদের এখানে একটা জিনিস আমার কাছে মনে হয় যে মানুষ খুব জাজ করে। বিদেশে যেরকম আমি দেখি সেম কাজটাই তুমি অন্য একটা দেশে গিয়ে করলে they appreciate so much.
এই জিনিসটা আমার খুব আমার মনে হয় আমরা নিজেদেরকে ভালোবাসি না একদমই। হ্যাঁ, আমার কাছে যেমন আমার এরকম কিছু ফ্রেন্ডও ছিল যাদের ফ্যামিলি অনেক ওয়েলথি ছিল, বাট আইভ সিন দেম ওয়ার্কিং এট স্টারবাকস। এন্ড ওরা এরকম ভাবে না যে হ্যাঁ আমি এই জায়গায় কাজ করছি, বিকজ দে ওয়ান্ট গ্যাদার এক্সপিরিয়েন্স ইন লাইফ, দে ওয়ান্ট আন্ডারস্ট্যান্ড যে ওই লেভেলেরও কেমন লাগে, আবার তুমি যখন অনেক প্রভাবশালী তোমার অনেক টাকা পয়সা আছে সেখানেও তুমি কিভাবে লাইফটা স্পেন্ড করতেছো। And I think only when you know how to manage something from the root, তখনই top management এ গিয়ে আসলে you can have an overview on how to manage that. So have you always been very sorted in terms of financial decision যে হ্যাঁ আমার একটা সেভিংস আছে, আমার এখানে ইনভেস্ট করা আছে, আমি এভাবে, নাকি you're like me যে সব খরচ করে ফেলবো? আসলে হয় কি, ব্যাপারটা কিরকম আমি বলি তোমাকে। যেহেতু আমি ফার্স্টে স্টুডেন্ট ছিলাম, তারপরে ধরো আমার একটা অ্যাক্টিং ক্যারিয়ার স্টার্ট হলো, মডেলিং স্টার্ট হলো, তখন থেকে তো নিজে নিজে টাকা ইনকাম করা শিখি, ফ্যামিলি থেকে তো তখন থেকেই টাকা নেওয়া হয় না। কিন্তু একটা ব্যাপার আছে, তুমি দেখবে সবার ক্ষেত্রে এটা হয় কিনা জানি না, বাট আমার ক্ষেত্রে হয়েছে, ওয়েন তুমি যখন কাজ করতেছো, আমরা কিরকম এভরিডে কাজ করি, এভরিডে দিন মজুরের মতো টাকা পাই, কিন্তু এমন না যে সারা মাস কষ্ট করে মান্থলি শেষে যদি টাকা পেতাম হয়তো সেটার ভ্যালু বেশি থাকতো। বাট when we are getting money every day, তখন কি হয় যে ও আচ্ছা আজকে এটা কিনে ফেলি, কালকে তো আবার আমি ইনকাম করতে পারছি। এটা কিন্তু ম্যাক্সিমাম মানুষের সাথে এই জিনিসটা হয়, বিকজ এই জায়গাটাই এরকম যে তোমার লাইফস্টাইল মেনটেন করতে হলে ইউ হ্যাভ টু ডেফিনেটলি তোমার বিয়ন্ড তোমার করতে হবে। এভরি টাইম নতুন নাটকের জন্য নতুন কাপড়, এভরি টাইম নতুন ইভেন্টের জন্য ইউ হ্যাভ টু ওয়্যার সামথিং গুড। একই কাপড় দুইবার পরলে মানুষ তোমাকে নিয়ে বাজে কথা বলছে। বাট আই থিঙ্ক এখন আমাদের এই ট্রেন্ডটা একটু হলেও চেঞ্জ হচ্ছে। মেনি অফ আওয়ার অ্যামেজিং ট্যালেন্টেড অ্যাক্টর্স অ্যান্ড সেলিব্রিটিজ আর কনসিয়াসলি taking this decision যে তারা আউটফিটস রিপিট করবে। আমি অনেক রিপিট করি, এরকম আমি অনেকবার শুনেছি একই কাপড়, বিকজ I don't want to waste my money just all the time. Why? And who said যে একটা কাপড় আমি পরলাম I can't wear it again? Why not? হ্যাঁ, ফার্স্ট অফ অল মানে এভাবে ট্রিট করলে ওয়েস্টেজ বাড়ছে, এনভায়রনমেন্টের ক্ষতি হচ্ছে, এন্ড আমার হার্ড আর্নড মানি জাস্ট এসে চলে যাচ্ছে। হ্যাঁ, তো ওইটার কারণে না প্রথম কার দেখে আমার কাছে এরকম মনে হতো যে আমি একটু প্রথম 2-3 বছর 4 বছর, আমি এখন তো অলমোস্ট 4.5 বছর চলে আমার অ্যাক্টিং ক্যারিয়ারে, I didn't really save at all. But তারপরে ওই যে আমার কাছে মনে হচ্ছে আমার ম্যাচুরিটিটা খুব পরে গিয়ে আমাকে হিট করেছে। এখন যেরকম আমি অনেক ভাবি যে নো, আমি এভরিডে ইনকাম করতেছি, I have to have definitely my savings, I have to have a place where I'm investing all my money, I can't just waste it like that. এখনো কিছু কিছু টাইমে আমি you slip. What's your guilty pleasure? সবচেয়ে বেশি খরচ কিসে, ফুডে নাকি ট্রাভেলিং এ নাকি শপিং এ? Shopping. I think that's when was the last time your like credit card bill দেখে you had a heart attack? This time আমি বলছি যে ওকে I'm going for my sister, this time আমি কোনো শপিং করব না, এবং আমি ক্রেডিট কার্ড I don't know why লাস্ট মোমেন্টে জানো আমি এয়ারপোর্টে গিয়ে আমি ক্রেডিট কার্ড ইনভেস্ট করেছি লাস্ট মোমেন্টে। I felt like আচ্ছা যদি কিছু একটা প্রয়োজন পড়ে, এত সেল, আচ্ছা একটু করে ফেলি, কিছু একটা যদি ভালো লাগছে থাকলো, আমি খরচ করব না, থাকলো। কিন্তু ট্রাস্ট মি, we just don't believe ourselves. আমরা নিজেদেরকে চিনি না। But also at the same time you were talking about this industry যে এই ইন্ডাস্ট্রিতে nothing is stable. Definitely. And মানে সবারই এই কথাটাই আছে যে নাথিং ইজ স্টেবল, এই মান্থে ইউ হ্যাভ দিস মেনি প্রজেক্টস বাট নেক্সট মান্থে ওটা নাও হতে পারে। সো এখানে আসলে ফাইন্যান্সিয়াল প্ল্যানিংটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো হাউ উড ইউ ওয়ান্ট টু মোটিভেট আওয়ার অডিয়েন্স যারা হয়তো বা এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিকে ক্যারিয়ার হিসেবে চুজ করতে চাচ্ছে, হাউ শুড দে প্ল্যান দেয়ার ফাইন্যান্স? আমার কাছে মনে হয় যে প্রথম যখন, এটা আমাকে কেউ বলেনি বাট আই ফিল লাইক বলা হয়তো কারোর বলা উচিত ছিল, প্রথম যখন আমি অ্যাক্টিং করা স্টার্ট করি তখন তো এভরিডে শুটিং করতেছি, এভরিডে আই এম গেটিং মানি। তো ওই টাইমটাতে আমার যেটা উচিত ছিল যে আমার কিছু টাকা অবভিয়াসলি সেভ করে ফেলা উচিত ছিল, যেটা আমি লাস্ট এখন 1-1.5 বছর থেকে করছি, উচিত ছিল। এবং আই needed to start some business, obviously because এই ক্যারিয়ারটা তুমি অ্যাজ আ ফিমেল হিসেবে ইট মাইট সাউন্ড যে ইটস নট ট্রু, বাট যদি আমরা প্র্যাকটিক্যালি চিন্তা করি ইউ কান্ট রিয়েলি 10-15 বছর ম্যাক্স এরপরে কিন্তু ইউ কান্ট। কারণ একটা মেয়ে যখন
মেয়ে একটা ছেলের যেরকম লাইফে ধাপে ধাপে চেঞ্জ হয়, মেয়েদের কিন্তু র্যাপিডলি চেঞ্জ হতে থাকে। ছোটবেলায় একরকম রেসপন্সিবিলিটি, তারপর তুমি যখন নিজের সেলফ ডিপেন্ডেন্ট হবা তখন একরকম রেসপন্সিবিলিটি, দেন ইউ গেট ম্যারিড, দেন ইউ গট কিডস, দেন ইউ হ্যাভ টু টেক কেয়ার অফ দেম অ্যাজ ওয়েল। সো ওই টাইমগুলো যেহেতু আমাদের লাইফের মধ্যে দিয়ে, ওই টাইমের মধ্যে দিয়ে আমাদের লাইফটা যায়, তো সীমিত সময় থাকে ক্যারিয়ারের 10-15 ইয়ার্স, ওই টাইমে সেভিং করে আমার কাছে মনে হয় যে বিজনেস করা অথবা কোথাও ইনভেস্ট করা অনেক বেশি। ইয়েস, আই থিংক দ্যাটস আ ভেরি ভাইটাল পরে গিয়ে আর ওই থাকে না কারোর উপর ডিপেন্ডেন্ট না হতে হয়, ডিপেন্ডেন্সি যাতে না আসে। Which one do you love the most, like brand deals or acting or modeling? Honestly, I love modeling. Obviously, I love it কারণ ওটা আমার রুট, আমি ওখান থেকে এসেছি। বাট যদি আমি প্র্যাকটিক্যালি চিন্তা করি তাহলে I would always prefer acting. কখনো কি মনে হয় ছোটবেলায় কি হতে চেতে? ডক্টর। And তারপরে when did that turn? কখন মনে হলো যে না ডক্টর হব না, মডেলিং এ ট্রাই করি? আমি না কখনো অনেস্টলি মডেলিং এ এরকম কখনো প্ল্যান করেই আসি নাই যে আমি কখনোই কিছু করতে পারবো এখানে, অথবা কখনো, বিকজ আমি সিলেট থেকে এসেছি, খুবই একটা এমন একটা জায়গা যেখান থেকে খুব কম সংখ্যক মানুষ কিন্তু এই ইন্ডাস্ট্রিতে আসে। সো আমি ওভাবে করে কোনো হোপই ছিল না অনেস্টলি। বাট থাকে না লাইফে তুমি অনেক কিছু এক্সপ্লোর করতে চাও। আমি যেরকম একই জিনিসে আমার অনেক মোনোটোনাস ফিল হয়, তো আমি অলওয়েজ লাইক টু চেঞ্জ থিংস আমার লাইফে। ছোটখাটো চেঞ্জ হলো সেটা আমি সবসময় চেষ্টা করি। তো ওই চেঞ্জিং গুলো করতে করতে, এক্সপেরিমেন্ট করতে করতে আসলে আমার মডেলিং ইন্ডাস্ট্রিতে আসা, সত্যি কথা যেটা। বাট হ্যাঁ, ভালো লাগতো শুরু থেকে। আই থিঙ্ক এটার উপর সবারই একটু ফ্যাসিনেশন থাকে, বিকজ শোবিজ একটা জিনিস, স্পটলাইট, এটা হচ্ছে স্পট। তুমি ধরো when you are popular, you are getting priority everywhere. People are loving you for just you are acting. তুমি অ্যাক্ট করতেছো, তোমাকে দেখে people are loving you unconditionally. এটা অন্য কোনো প্রফেশনে নাই। সো এটা তো সবার একটা অ্যাট্রাকশন আছে। অবভিয়াসলি আমার ছিল, আই উডন্ট সে যে নো, বাট আমি কখনো ভাবিনি যে এটা আমার কখনো প্রফেশন হবে। তো যেহেতু ডক্টর হতে চেয়েছিলাম, প্রথমে আমি ছোটবেলা যখন পড়াশোনা শুরু করছি, সায়েন্স নিয়ে স্টার্ট করি, তারপরে না একটা টাইমে আমার কাছে রিয়েলাইজ হয়েছে যে আমি বললাম পরীক্ষার আগের হতে পড়তে যে ইট রিকোয়ার্স আ লট অফ স্টাডি। বাট I'm not a person যে সারাদিন বই নিয়ে বসে থাকে। তখন আমার কাছে রিয়েলাইজ হয়, বাট LLB তো রিকোয়ার্স আ লট অফ স্টাডি। হাউ ডিড ইউ হ্যান্ডেল দ্যাট? করা হয় নাই তো ওটাও আমার। তো তারপরে আচ্ছা, LLBটার কথা আমি আসছি। তো তারপরে সেই জায়গা থেকে ছোটবেলায় আমি তখন চেঞ্জ করে আমি না থাক, I'm not gonna do that, আমি মেবি কমার্সে শিফট হয়ে যেত। তো আমার ছিল তোমার ইন্টারমিডিয়েটে আমি কমার্স, তারপরে কমার্স যখন পড়ি, তারপরে আমার কাছে মনে হয়েছে যে আমার ফ্যামিলিতে মোটামুটি ধরো LLBটা করা স্টার্ট করেছি বিকজ মাই ফাদার ওয়ান্টেড মি টু ডু দিস। সো আমার বাবার সাথে আমার কানেকশনটা এরকম, আমার বাবা আমাকে অনেক ভালোবাসে, অবভিয়াসলি আই লাভ মাই ড্যাড আ লট। থাকে না যে ফ্যামিলিতে আমরা 4 ভাই বোন, বাট যখন থাকে না যে আমার বাবা আমাকে, আসলে বাবা মা সবাইকে ইকুয়ালি ভালোবাসে, বাট হয়তো আমার প্রতি ভালোবাসে বেশি দেখাতো। এবং এটার মেইন রিজন কি জানো? বিকজ আমার স্কিন কালারটা আঙ্কেলের মতো না। আব্বু আমার বাবা মা দুজনের মধ্যে দুজনই মোটামুটি অনেক ফর্সা। আমার বাবা যেরকম অনেক ফর্সা, আমার ভাই বোনও অনেক ফর্সা, সত্যি কথা আমার তুলনায়। বাট আমার স্কিন কালারটাই অনেক ট্যান। তো আর আমি ছোটবেলায় বললাম না এত দুষ্ট ছিলাম, আমি এত রোদে থাকতাম, এত যত না ট্যান, আরো বেশি ট্যান হতো রোদে গিয়ে। তো ছোটবেলায় যখন সবাই আসতো দেখতো, আমার মানে পাশের মানুষ তো বুঝতো যে আরো ধরো আমি আমার বোন পাশাপাশি থাকতাম, 1.5 বছরের ছোট বড়, ছোট বেবি, সুন্দর বেবিকে সবাই বেশি আদর করে, 10 বেবিকে আদর করতে চায়। তো দে ইউজ টু সি দিস। তখন আমার বাবা আমাকে বলতো থাক, আমার বাচ্চাকে কারো আদর করা লাগবে না, ওকে আমি ভালোবাসি। তো সবসময় বলতো যে তখন কিন্তু একটা ব্যাপার ছিল, ধরো বিয়ের টাইমে কালো মানুষকে কেউ বিয়ে করতে চাইতো না। কোনো মেয়ে দেখবে গ্রামে এরকম অনেক আছে যে কালো দেখে বিয়ে হচ্ছে না। তো আমার বাবা এরকম বলতো সবসময় যে হ্যাঁ আমার মেয়েটা কালো, আমার মেয়েকে মানে এরকম ভাবতো আর কি, যে হয়তো আমাকে এরকম কোথাও বিয়ে হবে না, সামথিং লাইক দ্যাট। আমার বাবা খুব সহজ সরল, হি ইউজ টু থিঙ্ক দ্যাট। তো আমাকে বাবা বেশি আদর করতো এই কারণে। তো ওই যে বাবার সাথে আমার একটা বন্ডিং, বাবার সাথে আমার একটা কানেকশন, যেটা আসলে অন্যরকম। তো আমরা এখন আরেকটু পার্সোনাল স্টোরিতে আসি, যেটা is not personal anymore, it's now public, so congratulations on that. We're going to talk about Shafi. You have been very public about your relationship, so how did your audience take that? Jealousy টা কি আরো বেড়ে গিয়েছে, বা অডিয়েন্স থেকে হার্ট ব্রেকস অনেক মেসেজ এসেছে? না,
It's normal because everyone knows about my relationship from the beginning. একদম শুরু থেকেই সবাই জানে about him. So Usually celebrities hide their relationship. So তুমি কেন ডিসিশনটা নিলে? আমি তোমাকে আগেই বললাম না যে আমার একটা ব্যাপার যে I like everything crystal clear. আমার মানে ভালো লাগে না, তো সবকিছুতেই আমি ক্রিস্টাল ক্লিয়ার থাকতে চাই। ধরো যে এরকম হয় না যে সামটাইমস কোথাও কোনো সেলিব্রিটি গেল বয়ফ্রেন্ডদের সাথে, কেউ একটু চুপটি করে ভিডিও করে ফেললো, আবার ওটা সোশ্যাল মিডিয়াতে কথা বললো চললো। সো আমার প্রথম থেকে মনে হচ্ছে I always want to be transparent about my this relationship and life. এটা আমি প্রথম থেকেই পাবলিক। So how did you guys meet? আমরা আমাদের দেখা হয়েছে অ্যাকচুয়ালি ডিউরিং কোভিডের টাইমে। তখন ইনস্টাগ্রামে আমাদের পরিচয় হয় অ্যান্ড আমরা জাস্ট একটা দুটো মেসেজ করতাম। কোভিডের টাইমে there were nothing to do, অনেক ফ্রি টাইম থাকতো আমাদের। সামটাইমস উই ইউজ টু টক। তো আমরা এইভাবে করে অলমোস্ট 6 মাসের মতো আমরা কথা বলি। we were friends at first. 6 মাসের মতো কথা বলি and then I started to like him, his personality, he started to like mine, then we started to call this a facial relationship. So usually আমাদের ইন্ডাস্ট্রিতে there is a trend যেটা বলা হয় যে when you're in a relationship that hampers your work, and I have seen a lot of people suffering from that. So তোমার জন্য ব্যাপারটা কেমন ছিল? Hamper your work, in some ways it's true, some ways it's একটা দিক থেকে it's true, but then again it depends on you. তুমি কতটুকু ফ্রিডম তোমার লাইফে তুমি রাখবা আর কতটুকু তুমি দিবা, এটার উপর অনেকটা ডিপেন্ড করে। এখন তুমি যদি অলওয়েজ ইউ গাইজ আর লাইক একজন কি করতেছে না করতেছে এগুলোর মধ্যে দিয়ে যাও, তাহলে তো ইটস ভেরি ডিফিকাল্ট। আমাদের যেরকম স্টার্টিং থেকেই, আমার যেহেতু নাটকের ক্যারিয়ার স্টার্টিং থেকেই উই স্টার্টেড সিইং ইচ আদার, ওই টাইম থেকে তো হি নোজ যে আমার কেমন ব্যস্ততা, অ্যান্ড ওটাও আমি জানতাম। তো ওই জায়গা থেকে হি ইজ ভেরি কমফোর্টেবল। আর আসলে আমার কাজের বাইরে ওভাবে করে আমার সার্কেলটাই এত ছোট, কাজের বাইরে ওভাবে করে আমার কোথাও যাওয়াও হয় না। whenever I'm going anywhere, he's always with me after my work. So he knows everything about me, everyone from my industry. তো আমাদের আসলে ওভাবে করে আলহামদুলিল্লাহ কখনো এগুলো নেই। Okay, so we're moving on to our next segment, but before that জানতে চাই আমরা বিয়ের খবরটা কবে পাচ্ছি, দাওয়াতটা কবে পাচ্ছি? The whole team is looking at you. জানি না, it depends on him. Okay, ঠিক আছে. So our next segment that we have is Yellow, the power suit. So our lifestyle partner is Yellow, and definitely we're going to talk about fashion, especially with you because you're a person of fashion. So who is your fashion icon, or who's that person you look up to? Makeup. Always. Or কোন fashion styling-টা সবচেয়ে ভালো লাগে? I think whatever she wear. I mean, she can pull off anything. She's so good at it. থাকে না যে মানুষ জন্মগত, মানে she born like that. So over the time I've seen her how she has changed, or fashion sense and all. আমার কাছে আমার if I recall, আমরা যখন একসাথে কোথাও ট্রাভেল করতে যেতাম, মানে when I used to see her shopping করতেছে, ওনার কাপড় দেখলেই মানে she can tell যে একটা দোকানে আমি যেরকম গিয়ে হাজারটা দেখার পরে মনে হতো আচ্ছা এটা কি আমার সাথে যাবে, এটা কি আমি পরতে পারবো, ও একটা কাপড় দেখলেই মানে ধরো 10টা ঝুলানো আছে, ওটা দেখলেই she knows যে ও she knows যে এটাই আমাকে স্যুট করবে, and this is what I'm gonna wear. She's a natural. Yeah, so এটা আসলে by born ছাড়া possible না. So I always try to learn a lot. আমার কাছে মনে হয় যে একদম আপডেটেড ফ্যাশন যেটা, ওটা আমার মাথায় ঢুকে না, আমার অনেক টাইম লাগে, অনেক দেখতে। So you're not a person of trend. You're rather a person of fashion. Fashion is like, for me, fashion is like whatever makes me feel comfortable. Absolutely. But definitely, so I love. What's your favorite color, and what's your favorite silhouette in a cloth? My favorite color is black. But যদিও black এর বাইরে অনেক কালারফুল কাপড় পরতে হয় because of my work. And আসলে আমার না খুব ভালো লাগে যখন আমি হাই ফ্যাশন কিছু দেখি, বাট সামহাও না আমার কাছে মনে হয় যে আমি ওটা পুল আপ করতে পারি না, সো দ্যাটস ওয়াই আই নেভার even try. And আমার কাছে মনে হয় যে for that you need a big kind of confident. And আসলে আমার মডেলিং ইন্ডাস্ট্রি থেকে যখন আমি নাটকের ইন্ডাস্ট্রিতে আসি, কাপড়ের একটা ফ্যাশনের একটা হিউজ change আসলে, because obviously I have to wear something that my audience like. Sometimes
I feel like okay আমি খুব ভালো ফ্যাশন করব যেটা ট্রেন্ডি ফ্যাশন চলতেছে সেটা করব but sometimes I don't do that because as my audience really doesn't like me to do that absolutely. so এখন আমি only ওটাই করি যেটা আমার audience পছন্দ So ছোটবেলায় কার ফ্যাশন দেখে বা কোনো মডেলকে দেখে বা কোন পার্সোনালিটিকে দেখে মনে হয়েছিল যে I love Angelina Jolie. I'm a big fan of her. I always see her all the time. Or she post everything. আমি সব সময় দেখি ভালো লাগে আমার দেখতে. So from model to actor, যে ট্রানজিশনটা definitely lifestyle এ clothing এ how you are wearing your clothes, what you are wearing because not every character is like the other. So এই যে ট্রানজিশনটা ওটাতে কি cope up করতে কষ্ট হয়েছিল? অনেক it was difficult কারণ acting একটা জিনিস একটা কোয়ালিটি you have to have is observe. You have to have this observation power. যখন তুমি ধরো গ্রামে গেলা অন্য মানুষ হয়তো অন্য কিছু দেখতেছে বাট তুমি ক্যারেক্টার দেখতেছো তুমি দেখতেছো ওরা কি পড়তেছে তো ইনফ্যাক্ট আমার বাসায় যে আমাদের হেল্পিং হ্যান্ড আমি সবসময় তাকেও ফলো করি সে কি পড়ছে কি স্যান্ডেল পড়ছে কোন সাইকোলজি থেকে পড়ছে কি কালার পড়ছে কেন পড়ছে বিকজ I might have to play that character. So আমি খুব এগুলো খুব observe করে আমি শিখেছি. Obviously it was at first it was very very difficult. So ধরো you have to get ready in let's say 10 to 15 minutes for an event. What is your go-to things to grab and makeup and clothes? ব্যাগে সবসময় একটা ব্যাগ থাকে ছোট যেটার মধ্যে একটা ব্লাশন ময়শ্চারাইজার লিপস্টিক আর হচ্ছে জাস্ট মাস্কারাতে একটা জেল আছে ওটা এই কয়েকটা জিনিস আমি অলওয়েজ রাখি যখনই আমি দ্য ডে আই ফিল লাইক আই ডোন্ট ওয়ান্ট টু মেকআপ মানে ওরকম ভাবে প্রপার মেকআপ করে দিতে চাই না আই জাস্ট অনলি পুট সাম ব্লাশন একটু লিপস্টিক এন্ড হেয়ার ব্রাশ ইজ লাইক আমি সবসময় স্লিক করে চুল বাঁধতে পছন্দ করি মোস্ট অফ দ্য টাইম মানুষ আমাকে ওভাবেই দেখে বিকজ কাজের বাইরে আমি হেয়ার সেট করতে একদম আমার কাছে খুব এমনকি কখনো হয়েছে যে কোনো রেড কার্পেটে যাওয়ার সময় ইউ জাস্ট ডিড নট অ্যাট অল ফিল লাইক গেটিং রেডি রেড কার্পেটে কিছুদিন আগে আমি একটা ইভেন্টে গিয়েছিলাম ব্ল্যাক কালার একটা ড্রেস পরা চুলটা পনিটেল করেছিল বিকজ আই ডোন্ট ওয়ান্ট ইট টু ডু এনিথিং অন মাই হেয়ার সো আই লাইক ওকে ঠিক আছে বেটার আমি জাস্ট কোনো করে জেল দিয়ে ব্রাশ করে ফেলি I think that's it. Do you believe makeup is directly related to confidence for women? Of course it is. I see. If I'm not saying the makeup is mandatory, but if whenever you're একটু makeup করলা একটু blush and দিলা, if it makes you feel good and তোমার কাছে মনে হয় যে okay I'm looking better, pretty. কারণ কি সবসময় তুমি বাসায় আমরা কিরকম থাকি bare face থাকি always. সো একটু চেঞ্জেস তো সবাই পছন্দ করে সো একটু মেকআপ যখন তুমি করো অবভিয়াসলি ইউ লুক মনে হয় ডিফারেন্ট একটু এনহ্যান্সড লাগে হ্যাঁ ইউ লুক তোমার কাছে মনে হয় যে ইউ লুক বেটার দেন এটা তোমার কনফিডেন্ট অ্যাড করে এটাতে Absolutely. Okay, so now we are gonna get a look into your work prophecies, like the legacy Samira Khan Mahi has set. সেটা নিয়ে আমরা একটু জানতে চাইবো mostly for our audience because অনেকেরই অনেক queries থাকে অনেক curious থাকে সবাই অনেক so আজকে অনেকেই মনে করে আজকাল যে সাকসেস মানেই ফর আ সেলিব্রিটি ভাইরাল হয়ে যাওয়া So তুমি এটাকে কিভাবে দেখো and how I can tell that you don't agree with it at all. So why and how we should change this perception? See, viral hoa is not a bad thing, but depends if you are getting money. If that's you the are only becoming thing you are viral in a good way or bad way. Some people I've seen, obviously, to deny kora kichu nai. They just wanna go viral because they think popular hoilei সব জায়গায় সব হয়তো প্রায়োরিটি পাওয়া যায় or I don't know what mindset they have but আমি যেহেতু আমার এরকম অনেকবার হয়েছে যে অনেক কিছুতেই ভাইরাল হয়েছে যেটা I don't want it to be viral তো তখন আমার কাছে মনে হচ্ছে যে না I always want to recognized by my work obviously good work not any topic যেটাতে আসলে মানে তোমার কাজের কোনো রেলেভেন্স নাই প্লাস এটা হ্যাম্পার করে পার্সোনাল লাইফে বলো প্রফেশনাল লাইফে বলো no and এখন তো বাংলাদেশের অনেক young women follow you, they look up to you. So তাদের জন্য তারা হয়তো বা অনেকেই এক্সপিরিয়েন্স দিয়ে যাচ্ছে যে মেবি আনওয়ান্টেড they're not even public figure but they're getting viral. হয়তো বা তাদের পারমিশন ছাড়াই they're being photographed or videographed and then they're getting viral. So তাদেরকে মোটিভেট করার জন্য what do you have to say? যেটা তোমাকে কেউ ছোটবেলায় প্রিপেয়ার করেনি. It's very sad যখন you don't want to come in front of the camera but somehow camera তোমাকে ক্যাপচার করতেছে and
awkward moments হতে পারে, maybe some people doesn't want it. Definitely it's very sad and we should not do this. But how can I motivate them? What can I say to make? All I can say is things happens in life যেটা তোমার কন্ট্রোলে নাই. If এরকম কিছু হয় যেটা তোমার কন্ট্রোলে নাই, অনেক সময় হয়, that's true, but always try to overcome that because this is not the end of the life. Obviously ওখানে লাইফ থেমে থাকে না. Life is something that we can't really even imagine. আমাদের কাছে অনেক সময় মনে হয় যে স্যাড টাইম গুলাতে যে ও গড দিস ইজ দি এন্ড, বাট ইটস নেভার দি এন্ড. অলওয়েজ কি হয়, সান যখন ডাউন হয়, নেক্সট মর্নিং আবার সান রেজ হয়. সো অলওয়েজ গুড ডেজ উইল কাম. সো অলওয়েজ নিজেকে মোটিভেট করো, নিজেকে ব্যস্ত রাখো, নিজেকে ভালোবাসো. দ্যাট ইজ রিয়েলি ইম্পর্টেন্ট ইন লাইফ. অ্যাবসলিউটলি. অ্যান্ড এখনকার ইয়াং জেনারেশনের মধ্যে দেখা যায় যে সবাই মানে রিলের যেরকম একটা শর্ট লাইফ স্প্যান, মানুষের জীবনে বা ক্যারিয়ারেরও ওরকম কেমন যেন একটা শর্ট লাইফ স্প্যান, সবাই খুব ইনস্ট্যান্ট সাকসেস খুঁজতে চায়. এই ক্ষেত্রে তোমার কি বলার আছে? মানে আই ট্রুলি বিলিভ দ্যাট ইনস্ট্যান্টলি কোনো কিছু পেয়ে গেলে ওটা আসলে চলেও যায় অত তাড়াতাড়ি, সেটা থাকে না. হ্যাঁ, ওই যে আমি সবসময় ট্রাস্ট করি, বিলিভ করি যে লাইফের যদি কোনো কিছু একটা লম্বা জার্নি থাকে, অবভিয়াসলি লম্বাই থাকে, কোনো কিছুই শর্ট টাইমে ভালো না, ওটা স্লোলি অ্যাচিভ করাটাই বেটার. খুব তাড়াতাড়ি যেটা যখন লাইফে কিছু চলে আসে, যেমন আমারও সামটাইমস মনে হয়েছে যখন আমার ক্যারিয়ারের আমি যখন নাটক করা স্টার্ট করেছি, খুব তাড়াতাড়ি পপুলারিটি আসে, যেটা কারণে আমি অনেক ইনডিসিশন, যে ডিসিশনগুলো আমি বলেছি যে আমার ওগুলো আরো ওয়াচ আউট করা উচিত ছিল, বাট ওই টাইমগুলোতে না ইউ ডোন্ট রিয়েলি গেট টাইম টু ফিক্স থিংস অফ ইয়োর লাইফ. তুমি যখন এক্সপিরিয়েন্স করে লাইফে কোথাও যাবা, দেন ইউ উইল বিকাম আ বেটার পারসন, যেটা তুমি শর্ট টার্মে কখনোই করতে পারবা না. সো লার্নিংটা মানে পসিবল হয় না. তো এই জন্য অলওয়েজ আমি বিলিভ করি যে স্লো জিনিসটাই বেটার. এন্ড আই থিঙ্ক এই ফাস্ট সবকিছু পেয়ে গেলে এটাতে হতাশাটাও অনেক তাড়াতাড়ি চলে আসে, and you don't have the value of your achievement. লাইফে সবকিছুর উপর ভ্যালুটা অনেক ইম্পর্টেন্ট. তোমার ইভেন মানি, যে কোনো জিনিসের ভ্যালুটা ধরো আমি একটা রিংই কিনলাম না কেন, ওটারও ভ্যালু আমাকে করতে হবে, বিকজ ইফ আই ডোন্ট ডু দ্যাট, তাহলে লাইফে একটা টাইমে সবকিছু হারায় যাবে. হ্যাঁ, অ্যাবসলিউটলি. সো অনেক ইয়াং আর্টিস্ট আছে যারা ইন্ডাস্ট্রিতে আসার বা জয়েন করার স্বপ্ন দেখে, বাট মেবি ফ্যামিলির কারণে পারছে না. সো ওদের কি ধরনের গাইডেন্স তুমি দিতে চাও বা শেয়ার করতে চাও? আমি অনেক বছর পরে হলো যেটা আমি রিয়েলাইজ করেছি, যখন প্রথমের দিকে আমি যখন অ্যাক্টিং স্টার্ট করি, আমার ফ্যামিলি ওটাতে এগ্রি ছিল না, বাট তারপরে তো অবভিয়াসলি একটা হার্শ ওয়েতে হলেও দে হ্যাভ অ্যাকসেপ্টেড ইট. বাট আমার কাছে অলওয়েজ মনে হয় যে ফ্যামিলি ইজ সামথিং তোমার মোস্ট ক্লোজেস্ট, অ্যান্ড ফ্যামিলি ইজ সামথিং যেখানে তুমি তোমার লাইফের মোস্ট অফ দ্য টাইম তুমি ফ্যামিলির সাথে থাকতেছো. অ্যান্ড কথায় আছে না, একটা ব্লাড ইজ ব্লাড. তো ইফ দে আর নট এগ্রি, মেবি টক টু দেম, sit with them, talk to them again and again, prove yourself যে okay, it's good for me. Then I guess always এটাই বেটার যে ফ্যামিলির সাথে কনসাল্ট করে সবকিছু করা লাইফে, কারণ একটা টাইমে গিয়ে আসলে কিছুই থাকে না লাইফে, জাস্ট ফ্যামিলি. That's a beautiful advice. And that's how our segment ends. But we have a very interesting segment. It's called Samsung Galaxy Archive, যেখানে we have found few of your beautiful photos that we loved, and আমরা তোমাকে সেই ছবিগুলির যে behind the scene stories আছে BTS গুলি জানতে চাইবো. And the first one is a very spooky one, but at the same time it's very funny. এটা কি গরমের জন্য না রোদের জন্য না ধুলার জন্য? এটা কিছুদিন আগে অনেক ঠান্ডা ছিল, অনেক ঠান্ডা, ওই যে সত্যপ্রবাহ ছিল উইন্টারের টাইমে, ওই টাইমে আমাদের আউটডোর শুট ছিল, এত ঠান্ডা ছিল, আর এটা একটা নদীর পাড়ে ছিল, এত ঠান্ডা ছিল সিনের আগে, বিকজ সিনে তো আমাদেরকে কিছু পড়তে দেয় না, কারণ হয় কি মোস্ট অফ দ্য টাইম তো আমাদের বাংলাদেশে সামার টাইপের ওয়েদার থাকে, তো উইন্টারের কাজগুলো না সামহাউ অডিয়েন্স অ্যাকসেপ্ট করতে চায়, দেখতে চায় না, তো সিনের মাঝখানে আমাদেরকে কিন্তু কিছু পড়তে দেওয়া হয় না. তো আমি এখানে সিনের আগে আমার কাছে মনে হচ্ছে যে আমি একটু নিজেকে ওয়ার্ম আপ করে নেই. I was preparing myself for the scene. আমি অনেকক্ষণ হাসছি এটা দেখে. কেমনে পাইছো? The team research. Okay, now we have a very sweet moment of yours. এটা কি তোমার birthday? No, it was
31st নাইট ওকে তমাপুর বাসা ছিল এটা, আমাদের সবার ডিনারের ইনভিটেশন ছিল। এই ফ্লাওয়ারটা বেসিক্যালি আমি তমাপুর জন্য নিয়ে গিয়েছিলাম। Then I was like, so maybe I can take one picture. And it looks beautiful. It came out beautiful. And now we have a very interesting photo of you traveling and sitting between two men. Yeah, it was in London. তখন আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তো দেখে মনে হচ্ছে এটা স্ট্যাচু, বাট those were real performers. ওরা যে স্ট্যাচু হয়ে থাকা যে পারফরম্যান্সটা, they were doing that. আমার কাছে খুবই ইন্টারেস্টিং। আমি এরকম লাইভ কখনো দেখিনি, মানে ওয়ান গোতে ওরা কতক্ষণ অনেকক্ষণ I don't know how they do that. I have huge respect for them. Absolutely. It's so hard. অনেকক্ষণ ধরে ওরা এরকম করে থাকে। And this is another side of Mahi that we are seeing, and it's beautiful. এটা একটা শুটিং এর টাইমে, এটা আমি আর নীলা ভাই একটা শুটিং করেছিলাম পটুয়াখালীতে, আই গেস। ওই টাইমে এই ক্যারেক্টারটা এরকম ছিল, বোরকা পরে থাকে। তো শুটিং এ আমরা যাওয়ার টাইমে লঞ্চে আমরা শুট করি, তখন এই ছবিটা আমি তুলেছিলাম। Very interesting to look at. And we have a boss lady here. That controversial picture. Actually, this was the glass. Okay, but why though? That's the question. Why? Okay. Interesting. But এটা কোথায় ছিল? এটাও একটা শুটিং সেটে ছিল। আমি আর আরশ, সকাল আমাদের একটা শুটিং ছিল। ইভেন এই গ্লাসটাও কিন্তু সকাল ভাইয়ের ছিল। তো আমি ওখানে বসে বসের ক্যারেক্টার করছিলাম। তো I was just feeling really silly. তো আমি ভাইকে বলছি, ভাইয়া অনেকগুলো ছবি আছে, আপনার গ্লাসটা দেন তো। তো ওটার পরে আমি ছবিটা তুলছিলাম। Little I knew যে এটা পরে তো ভাইরাল হয়ে যাবে। Okay, and now I have a very wholesome photo of you with the babies. এটা আমি একটা শুট করতে বের হয়েছিলাম বনানী ব্রিজে। তখন অনেকগুলো বেবি আমার পাশ দিয়ে ক্রস করতেছিল। তো আমি যখন ভিডিও করতেছিলাম, ওরা ওটাকে খুব ইন্টারেস্টিং মনে করেছে। তখন ওরা আমার ক্যামেরার সামনে এসে এমন করতেছিল, তখন আমি বললাম যে আসো let's take picture. That's gorgeous. So these are all the photos, even though we have more photos of yours, but সময়ের কারণে হয়তো বা সবগুলি নিয়ে জিজ্ঞেস করতে পারছি না, but you have really interesting and fun ones in your gallery. And we're almost at the end of our today's chit chat. I don't want to call it a show because we had an amazing adda, and we are going to capture it through our Samsung Galaxy moment, যেটা কাহিনীর ফেসবুক পেজে পোস্ট করা হবে with the hashtag, so do not miss that. And let's take a selfie. Thank you so much, Mahi. I had a wonderful time, like always. Thank you. Chatting with you, and thank you, audience, for staying with us. I hope আজকে আমরা অনেক কিছু জানলাম মাহি সম্পর্কে, বাট সেই সাথে আরো জানলাম যে she is not just a brand Mahi. There is a lot of work behind it. There is a lot of work যেটা কিনা কাজের ক্ষেত্রেও করা লেগেছে, নিজের উপরেও করা লেগেছে, and that's what boosts the confidence. Even if you're true to your work, if you're true to yourself, definitely that is going to show. The glow is going to show on you and in your work as well. So আজকে এই motivation-টা নিয়েই I'm saying goodbye to you all. But next episode, definitely we're going to have another guest. Till then, stay tuned.